হ্যালো আমার ভালোবাসার প্রিয় পাঠক পাঠিকারা, আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দাও। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। শিল্পপতি নয়ন খানের মেয়ে আয়না খানের আজ বিয়ে হয়েছে এক অতি সাধারণ একটা ছেলের সাথে, যে কিনা আয়নার বাবার অফিসেরই সামান্য এক এমপ্লয়ি হিসেবে চাকরি করে। যদিও আয়না এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু আয়নার বাবার জোরাজুরিতে বাধ্য হয়ে সে বিয়েটা করে দেয়। আয়নার যার সাথে বিয়ে হয়েছে তার নাম শেহরাব আহমেদ। শেহরাব আয়নার বাবার অফিসে চাকরি নিয়েছে মাত্র কয়েক মাস হলো, কিন্তু এই কয়েক মাসে সে তার হার্ডওয়ার্ক এবং কাজের প্রতি সততার মাধ্যমে নয়ন খানের মন এমনভাবে জয় করে নিয়েছে যে নয়ন খান তার মেয়েকেই শেহরাবের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। আর হুট করে শেহরাবের সাথে আয়নার বিয়েটাও দিয়ে দিলেন। এদিকে আয়না কিছুতেই এটা মানতে পারছে না যে তার হাজব্যান্ড তারই বাবার কোম্পানির একজন সামান্য কর্মচারী। যদিও শেহরাব এখন ম্যানেজার পদেই আছে, কিন্তু তাও ম্যানেজার হলেও তো সে আয়নার বাবার একজন কর্মচারী। এটাই আয়না মানতে পারছে না। তবুও বাবার জেদের কাছে পরাজিত হয়ে বিয়েটা করতে হলো আয়নাকে। শেহরাব দেখতে শুনতে ভালোই এবং উচ্চশিক্ষিত একটা ছেলে। সেদিক থেকে আয়নার তাকে বিয়ে করতে কোনো প্রবলেম না থাকলেও প্রবলেমটা শুধু এখানেই যে শেহরাব এবং আয়নার স্ট্যাটাস একদমই ম্যাচ করে না। তাছাড়া শেহরাবের যে মাসিক ইনকাম তাতে আয়নার এক সপ্তাহের হাত খরচও হবে না। এদিকে ছোট থেকেই বিলাসবহুল জীবন লিড করে এসেছে আয়না, কিন্তু এখন থেকে তাকে অতি সাধারণভাবে জীবনযাপন করতে হবে। আয়নার বন্ধু বান্ধবীরাও হাসাহাসি করবে তাকে নিয়ে যখন তারা শুনবে আয়নার তারই বাবার অফিসে সামান্য একটা কর্মচারীকে বিয়ে করেছে। এদিকে আয়নার বাবা বলে দিয়েছেন যে এখন থেকে আয়নাকে শেহরাব যেভাবে রাখবে সেভাবেই থাকতে হবে। অন্যান্য মেয়েদের মতোই আয়নাকেও নিজের স্বামীর বাড়িতেই মানিয়ে গুছিয়ে থাকতে হবে। এবার তার স্বামীর বাড়ি যেমনই হোক না কেন, অন্য মেয়েদের মতোই সেও এখন তার বাবার বাড়িতে একজন অতিথি মাত্র। যদিও তার বাবার সব সম্পত্তির মালিকই হবে আয়না, কিন্তু নয়ন চৌধুরী সব সব বলে দিয়েছেন আয়নাকে তার সকল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আয়না হলেও সে সেগুলোর মালিকানা কখনোই পাবে না, যদি না তার এবং শেহরাবের সম্পর্কটা সে মন থেকে মেনে নিতে পারে এবং শেহরাবের সাথে তার সম্পর্কটাকে সুন্দর স্বাভাবিকভাবে গড়ে তুলতে পারে। আর যদি তা না পারে, তাহলে আয়নার সাথে আয়নার বাবা কোনো সম্পর্কই রাখবে না। আয়নার জন্য তার বাবার বাড়ির দরজা আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। এবার বাকিটা আয়নার সিদ্ধান্ত, সে কি করবে। এবার আসি শেহরাবের কাছে। শেহরাবের মা বাবা কেউ নেই। নয়ন খানের সাথে শেহরাবের দেখা হওয়া থেকে শুরু করে তার কোম্পানিতে চাকরি পাওয়া একটা লম্বা স্টোরি। একদিন নয়ন চৌধুরী চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছিল। রাস্তায় হঠাৎ তার গাড়ির সামনে এসে পড়ে একটা ছেলে, আর সেই ছেলেটাই ছিল শেহরাব। শেহরাবকে 5-6 জন গুন্ডা মিলে মেরে রাস্তার মাঝখানে এনে ফেলে দিয়ে পালিয়ে যায়। আর শেহরাব গিয়ে পড়ে নয়ন খানের গাড়ির সামনে। তখন শেহরাবের অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। নয়ন খান দ্রুত তাকে সেখানকার একটা হসপিটালে নিয়ে যায়। ততক্ষণে শেহরাব জ্ঞান হারিয়ে ফেলে। হাসপাতালে ট্রিটমেন্টের পর শেহরাবের জ্ঞান ফিরলে নয়ন খান শেহরাবের সাথে কথা বলে জানতে পারেন যে শেহরাবের মা বাবা কেউ নেই এবং সে কাজের খোঁজে ঢাকা এসেছিল, কিন্তু পথে কিছু লোক তার ব্যাগপত্র সব ছিনিয়ে নেয়। আর তখন সে সেই লোকগুলোকে ধাওয়া করে। এক পর্যায়ে লোকগুলোকে ধরেও ফেলে শেহরাব। তারপর তাদের সাথে কিছুটা হাতাহাতির মধ্যে এক পর্যায়ে ওই লোকগুলোর মধ্য থেকে একজন শেহরাবের মাথার পেছন থেকে কিছু একটা দিয়ে আঘাত করে বসে। তারপর ধাক্কা মেরে রাস্তার মাঝে ফেলে দেয় তাকে। আর সে গিয়ে পড়ে একটা গাড়ির সামনে। এই হলো ঘটনা। সবকিছু জানার পর নয়ন খান শেহরাবকে তার সাথে নিয়ে আসে তার নিজের অফিসের একটা সাধারণ পোস্টে তাকে প্রথমে চাকরি দেয়। তারপর আস্তে আস্তে শেহরাব নিজের যোগ্যতা বলে অফিসের ম্যানেজার পদ অর্জন করে নেয়। যাই হোক, আয়না বর্তমানে শেহরাবের ফ্ল্যাটে আছে। এই ফ্ল্যাটটা অবশ্য আয়নার বাবার অফিস থেকেই পেয়েছিল শেহরাব। আয়না শেহরাবের বেডে হাঁটুতে মুখ গুজে বসে আছে। শেহরাব আয়নাকে বেডরুমে বসিয়ে রেখে কিচেনে গেছে চা করতে। আজ আয়নার সাথে সারা রাত জেগে গল্প করবে ভেবে রেখেছে সে, তাই চা করে নিয়ে যাবে যেন আয়নার রাত জাগতে কোনো প্রবলেম না হয়। আসলে সে এখনো জানে না যে আয়না এই বিয়েতে রাজি ছিল না এবং তাকে বাধ্য করা হয়েছে শেহরাবকে বিয়ে করতে। তাই সে মনের আনন্দে চা বানাচ্ছে তার বউয়ের জন্য। শেহরাব আয়নাকে প্রথম দেখেছিল একটা ছবিতে। নয়ন খান ছবিটা দিয়েছিল শেহরাবকে আয়নাকে পছন্দ হয় কিনা দেখার জন্য। আর শেহরাব সেই ছবিতে দেখেই আয়নাকে পছন্দ করে ফেলে এবং আস্তে আস্তে ভালোবেসে ফেলে। ওইদিকে আয়না রাগে ক্ষোভে রুমে বসে বসে চোখের জল ফেলছে আর মনে মনে শেহরাবকে 101টা গালি দিচ্ছে। কিছুক্ষণ পর শেহরাব ঘরে এলো। চায়ের ট্রে হাতে শেহরাবের উপস্থিতি টের পেয়ে মাথা তুলে তাকালো আয়না। আয়নার চেহারার দিকে তাকাতেই বুকটা ধুক করে উঠল শেহরাবের।
কান্নাকাটি করে চোখ মুখ ফুলে গেছে আয়নার। সেহরাব দ্রুত চায়ের ট্রেটা বেড সাইড টেবিলে রেখে আয়নার পাশে বসে আয়নার দুগালে হাত রেখে অস্থির হয়ে বলল, কি হয়েছে তোমার? চোখ মুখের এই অবস্থা কেন? শরীর খারাপ করছে? কাঁদছিলে কেন তুমি? আয়না চোখ মুখ শক্ত করে সেহরাবের হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে রাগী গলায় বলল, ডোন্ট টাচ মি। কোন সাহসে আমায় টাচ করলেন আপনি? আপনার কোনো অধিকার নেই আমায় টাচ করার। আর জিজ্ঞেস করছিলেন না কেন কাঁদছিলাম আমি? যদি বলি আপনার কারণে কাঁদছিলাম আমি, আপনি আমার কান্নার একমাত্র কারণ। কি করবেন আপনি? পারবেন আমার কান্নার কারণ দূর করতে? সেহরাব অবাক হয়ে জিজ্ঞেস করল, কান্নার কারণ আমি মানে কি করেছি আমি? আমি কি কোনোভাবে তোমায় হার্ট করছি? প্লিজ বলো আমায়। আমি যথাসাধ্য চেষ্টা করব নিজের ভুল শুধরে নেওয়ার এবং তোমার কষ্ট দূর করে দেওয়ার। তাই পারবেন আপনি নিজের ভুল শোধরাতে আর আমার কষ্ট দূর করতে? পারবেন না, কারণ আমার যেই ক্ষতিটা আপনি করে ফেলেছেন সেটা আর কোনোভাবেই পূরণ করতে পারবেন না আপনি। কিন্তু কি করেছি আমি সেটা তো বলো। কি ক্ষতি করেছি আমি তোমার? বুঝতে পারছেন না কি ক্ষতি করেছেন? আমার বাবার কোম্পানির একজন সামান্য কর্মচারী হয়েও আমায় বিয়ে করে ফেলেছেন, আর এখন বলছেন আমার কি ক্ষতি করেছেন? মানলাম আমার বাবা আপনার ভক্ত হয়ে গেছে, কিন্তু বিয়েটা করার আগে আপনার একবারও মনে পড়লো না আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাসের মধ্যে কতটা ব্যবধান? অবশ্য ভাববেনই বা কেন? আপনি তো নিজেই সব কিছু প্ল্যান করেছেন, তাই না? আমার বাবাকে ফুসলিয়ে ফাসলিয়ে বোকা বানিয়ে তার কোম্পানিতে চাকরি নিয়েছেন, আর তারপর এমন জাদু করেছেন তাকে যে সে তার নিজের একমাত্র মেয়েকে তারই কোম্পানির একজন কর্মচারীর হাতে তুলে দিল। আপনি এই সব কিছুই টাকার জন্য করেছেন, তাই না? আমাকে বিয়ে করে আমার বাবার সব সম্পত্তি আত্মসাৎ করার ছক কষেছেন আপনি। আর এই ব্যাপারটা আমার সহজ সরল বাবা বুঝতে না পারলেও আমি কিন্তু ঠিকঠাকই বুঝে গেছি। কিন্তু আফসোস, সব কিছু জেনে বুঝেও বাধ্য হয়ে আমার আপনাকে বিয়ে করতেই হলো। কিন্তু একটা কথা ভালো করে জেনে রাখুন মিস্টার সোহরাব, আপনি এই বিয়ে পর্যন্ত সব প্ল্যানে সফল হলেও আমার বাবার সম্পত্তি আত্মসাতের প্ল্যানে আমি কিছুতেই সফল হতে দেব না আপনাকে। মাইন্ড ইট। সেহরাব বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল আয়নার দিকে। সে ভাবতেও পারেনি তাকে এ ধরনের কথা শুনতে হবে আয়নার থেকে। তাকে নিয়ে আয়নার মনে যে এত নিচু ধরনের চিন্তা ভাবনা বাসা বেঁধে আছে তা ভাবতেও পারেনি সে। কিন্তু এখন সবকিছু জানার পরও সেহরাব নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বলল, তুমি ভুল বুঝছো হয় না। আমি এরকম কোনো প্ল্যান করা তো দূরে থাক, এমন কিছু দুঃস্বপ্নেও ভাবিনি। আমাকে বিশ্বাস করতে পারো তুমি। আমি মানছি আমি তোমার যোগ্য নই, কিন্তু আমি লোভীও নই। আমি তোমাকে ভালোবেসেই বিয়েটা করেছি, তোমার বাবার সম্পত্তি পাওয়ার লোভে নয়। তাছাড়া তোমার বাবাই আমাকে প্রথমে আমার সাথে তোমাকে বিয়ে দেওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন এবং তিনি আমাকে প্রস্তাব দিয়েছিলেন তোমাকে বিয়ে করতে। আর আমি এমনিতেও ওনার কাছে অনেক ঋণী, কারণ তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। আমাকে রাস্তার একটা বেকার ছেলে থেকে তিনি এই পর্যায়ে নিয়ে এসেছেন। আর তিনি যখনই তার একমাত্র মেয়েকে তার এই সামান্য কর্মচারীর হাতে তুলে দিতে চেয়েছিলেন এবং তোমার ছবিও আমাকে দেখিয়েছিলেন, তখন বিশ্বাস করো আমার তোমাকে দেখে ভালো লেগে গেলেও আমি ওনাকে বলেছিলাম যে আমি তোমার যোগ্য নই। ওনার মেয়ে জামাই হবার কোনো যোগ্যতাই আমার মধ্যে নেই। কিন্তু তিনি তখন আমাকে বলেছিলেন, আমরা তোমাকেই আমার মেয়ের জামাই হিসেবে চাই এবং আমার বিশ্বাস তুমিই আমার মেয়ের যোগ্য স্বামী হয়ে উঠবে। হয়তো আমি আমার মেয়েকে অনেক বড়লোক ছেলের সাথে বিয়ে দিতে পারবো, কিন্তু সে যদি অনেস্টি না হয় তাহলে সে বড়লোক হয়ে কি হবে বলো তো? তিনি আরো নানাভাবে আমাকে বোঝান এবং অবশেষে ওনার রিকোয়েস্ট ফেলতে না পেরে আমিও বিয়েতে রাজি হয়ে যাই। ও, তার মানে আপনি এখন বলতে চাইছেন যে আপনি আমায় বিয়ে করে আমার বাবাকে আর আমাকে অনুগ্রহ করেছেন? আরে না না, আমি এরকম কিছুই মিন করিনি। বিশ্বাস করো, আমি জাস্ট এটাই বলতে চাইছিলাম যে আমি বিয়ের আগে যদি কোনোভাবে জানতে পারতাম যে তুমি আমি বিয়ে করতে চাও না, তাহলে আমি যে করেই হোক তোমার বাবাকে বুঝিয়ে বিয়েটা ক্যান্সেল করে দিতাম। প্রয়োজন হলে ওনার দোয়ার চাকরিটাই ছেড়ে দিতাম। কিন্তু তবুও তোমার চোখের জলের কারণে আমি হতাম না, বিশ্বাস করো। কিন্তু এখন আর এসব বলে লাভ কি? বিয়ের আগে তো একবারও জানতে চাননি আমি আপনাকে বিয়ে করতে চাই কি না। সেটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। কিন্তু আমি তো বিয়ের আগে তোমার সাথে দেখা করার সুযোগই পাইনি। হুট করেই তোমার বাবা এসে বললেন তোমাকে বিয়ে করতে, আর হুট করে তোমার সাথে আমার বিয়েটাও হয়ে গেল। এর মধ্যে তোমার সাথে আমার সরাসরি দেখা করার কোনো সুযোগই হয়নি। তবে আমি তোমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম তুমি ওই বিয়েতে রাজি কিনা, তখন উনি আমাকে বলেছিলেন তুমি ওনার কোনো কথারই অমান্য করো না, আর এই বিয়েতেও তোমার মত আছে। তাই তো আমি আর এসব নিয়ে ভাবিনি। আমি কি জানতাম বলো তোমার বাবা যে জোর করে তোমাকে আমার সাথে বিয়ে দিচ্ছে?
আয়না কাঁদতে কাঁদতে বলল, কিন্তু এখন আমি কি করব? আমি তো আপনাকে কিছুতেই মেনে নিতে পারবো না। আবার বাড়িতেও ফিরে যেতে পারবো না, কারণ বাবা বলে দিয়েছে যদি আমি আপনার সাথে মানিয়ে গুছিয়ে না থাকতে পারি, তাহলে আমার সাথে বাবা কোনো সম্পর্ক রাখবে না। আবার আপনার সাথে থাকলেও আমি আমার বন্ধু বান্ধবদের কাছে মুখ দেখাতে পারবো না। তারা কিভাবে বলুন তো? কোটিপতি বাবার একমাত্র মেয়ে কিনা, বিয়ে করেছে তাদের কোম্পানির একজন ম্যানেজারকে। ওদের সামনে আমার কোনো ইমেজ থাকবে বলুন? যেখানে ওদের হাজবেন্ডরা এক একজন বড় বড় বিজনেসম্যান, ডাক্তার, ইঞ্জিনিয়ার। আয়নার কথার শেহরাবের মন আরও বেশি খারাপ হয়ে গেল এবার। তার জন্য তার বউ কারো কাছে ছোট হোক বা অসম্মানিত হোক সেটা সে কখনোই চায় না, কিন্তু এখন সে করবেটাই বা কি? তার হাতে কিছু করারও নেই। তাছাড়া বিয়েটা যখন হয়ে গেছে তখন তো সেটা অস্বীকার করাও সম্ভব নয়, আর লুকিয়ে রাখাও সম্ভব নয়। সেটা ভগ্ন হৃদয় নিয়ে অপরাধী চোখে আয়নার দিকে তাকিয়ে বলল, দেখো, বিয়েটা যখন হয়েই গেছে তখন আর কি করার আছে আমাদের? তবে আমি কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো জোর করবো না আমাকে স্বামী হিসেবে মেনে নেওয়ার জন্য। আর নিজেও কখনো তোমার উপর স্বামীর অধিকার খাটাবো না। তোমার কোনো বন্ধু বান্ধবীকেও আমাদের বিয়ের ব্যাপারে জানানোর প্রয়োজন নেই। তুমি চাইলে আমাদের বিয়ের ব্যাপারটা হাইডে রাখতে পারো। আমিও কখনো কারোর সাথে আমাদের বিয়ে নিয়ে কোনো কথা বলবো না। আর তোমার বাবা মাও জানবে না আমাদের মধ্যে কি চলছে। ওরা জানবে আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে। তাই তোমার বাবার সাথেও তোমার সম্পর্ক নষ্ট হবার ভয় নেই। তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো। কথা দিচ্ছি, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, স্বামী হিসেবে না হোক, কিন্তু তোমার বাবার অফিসে একজন কর্মচারী হিসেবেই না হয় এখন থেকে তোমার সব দায়িত্ব পালন করব। তাছাড়া তোমার বাবার কর্মচারী মানে তো তোমারও কর্মচারী, তাই না? আর এই ফ্ল্যাটটাও তো তোমার বাবারই। তাই নিজের বাবার বাড়িতে তুমি যেভাবে থাকবে এতদিন, এখানেও ঠিক সেভাবেই থেকো। তুমি এই রুমেই থাকো, আমি না হয় এখন থেকে পাশের রুমে থাকবো। তবু যদি তোমার আমার সাথে একই ছাদের নিচে থাকতে আনইজি ফিল হয় তাহলে বলো, আমি আমার থাকার জন্য অন্য কোনো ব্যবস্থা করে নেবো। তবে চিন্তা করো না, তোমার সব দায়িত্ব আমারই থাকবে। তোমার সব প্রয়োজনীয় জিনিসপত্র তোমার চাওয়ার আগেই পেয়ে যাবে তুমি। আর এই সব বিষয় আমাদের ভেতরেই থাকবে, বাইরের কেউ কখন জানতে পারবে না। তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আরেকটা কথা, রাতে যদি কিছু লাগে আমায় বলো। তাছাড়া তোমার পোশাক আশাক সব আলমারিতেই রাখা আছে, আলমারির চাবিটা বালিশের নিচে আছে। আর চাটা কিছু লাগলে আমাকে বলো, আমি করে দেবো। আর হ্যাঁ, তোমাকে তুমি করে বলার জন্য সরি, বাট আপনি করে বলাটাও সম্ভব নয়। কারণ আপনি বলতে বলতে যদি ভুল করে তোমার বাবার সামনে কখনো আপনি করে বলে ফেলি, তাহলে উনি আমাদের সম্পর্কে অবস্থান নিয়ে সন্দেহ করতে পারেন। যাই হোক, আমি পাশের রুমে আসি, তুমি শুয়ে পড়ো। গুড নাইট। ধরা গলায় কথাগুলো বলেই শেহরাব রুম থেকে বেরিয়ে চলে গেল পাশের রুমে। এদিকে শেহরাবকে ওইভাবে কথাগুলো বলাতে আয়নার কিছুটা খারাপ লাগলেও সে তাতে গুরুত্ব না দিয়ে উঠে গিয়ে দরজা ভেতর থেকে লাগিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। শেহরাবের মনটা আবার খারাপ হয়ে গেল, তবুও সে ঠোঁটের করে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, দেখে নিলে না হয় তোমার ড্রাইভার কিংবা নতুন বডিগার্ড বলে পরিচয় করিয়ে দিও। আফটার অল গাড়িটাও কিন্তু তোমার বাবার অফিস থেকেই পাওয়া। আয়না শেহরাবের কথাটা শুনে আর কিছু না বলে বারান্দার দিকে চলে যেতে লাগলো। শেহরাব পেছন থেকে ডেকে বলল। আমি কি ওয়েট করবো? আয়না পেছনে না ফিরেই বলল, আপনার ইচ্ছে। কথাটা বলে আয়না চলে গেল বারান্দায়। শেহরাব কিছুক্ষণ দরজার বাইরেই স্থির দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেল পাশের রুমে। গিয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলো সে। শেহরাব রেডি হয়ে ডাইনিং রুমে গিয়ে দেখে আয়না এখনও ডাইনিং রুমে আসেনি। শেহরাব কিছুক্ষণ ডাইনিং রুমে ওয়েট করতে লাগলো আয়নার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করতেই আয়না এসে হাজির হলো ডাইনিং টেবিলে। সে একেবারে রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে এসেছে। এসে শেহরাবকে কিছু না বলে চুপচাপ সে শেহরাবের থেকে 2 চেয়ার ডিস্টেন্স রেখে বসে পড়ে মাঝখানের একটা চেয়ারে। নিজের ব্যাগটা রেখে শেহরাব আয়নার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাবারগুলো আয়নার দিকে এগিয়ে দিয়ে বসা থেকে উঠে পড়ল। চেয়ারের মাথা থেকে নিজের ব্লেজারটা হাতে নিয়ে আয়নার উদ্দেশ্যে বলল, আমি গাড়িতে ওয়েট করছি, তুমি নাস্তা সেরে চলে এসো। আর এই নাও ফ্ল্যাটের চাবি, যাওয়ার সময় দরজা লক করে যেও। শেহরাবের কথার বিপরীতে আয়না কোনো প্রত্যুত্তর দেয়া তো দূরে থাক, শেহরাবের দিকে চোখ তুলেও তাকালো না সে। শেহরাবের দেয়া চাবিটার দিকেও তাকিয়ে দেখেনি সে। চুপচাপ প্লেটে নিজের খাবার নিতে লাগলো। এমন আচরণ করছে যেন এখানে সে ছাড়া দ্বিতীয় কেউ নেই। শেহরাব আবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেল ফ্ল্যাট থেকে বেরিয়ে। শেহরাব ভেবেছিল যতই শেহরাবের প্রতি আয়নার রাগ থাক কিংবা তাদের মধ্যে কোনো স্বাভাবিক সম্পর্ক না থাক, অন্তত ভদ্রতার খাতিরে হলেও আয়না জিজ্ঞেস করবে শেহরাবকে যে শেহরাব খেয়েছে কিনা। কিন্তু তা তো হলোই না। উল্টো আয়নার আচরণে মনে হলো যেন শেহরাব কোনো মানুষই না আয়নার কাছে। যতই আয়না শেহরাবকে অপছন্দ করুক,
আর স্বামী হিসেবে না মানুক, কিন্তু সেহরাব তো তাকে নিজের স্ত্রী মানে। আর তাই সে আয়নার থেকে অন্য কিছু এক্সপেক্ট না করলেও যেহেতু তারা একই বাড়িতে থাকছে, তাই অন্তত একটা মানুষ হিসেবেও তো আয়না এইটুকু জিজ্ঞেস করতেই পারত যে আপনি খেয়েছেন কিনা বা আপনি খাবেন না। কিন্তু এইটুকু আশা করো বৃথা হলো সেহরাবের। সে মনের ভেতরে আয়নার প্রতি এক টুকরো অভিমানের মেঘ জমিয়ে নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে সোজা গাড়িতে গিয়ে বসল। ওইদিকে সেহরাব ডাইনিং রুম থেকে বেরিয়ে যেতেই আয়না চোখ তুলে দরজার দিকে তাকায়। তার মনে কিছুটা খারাপ লাগা কাজ করে সেহরাবের প্রতি নিজের এইসব আচরণের জন্য, কিন্তু কেন এমন লাগছে তার সে তা বুঝতে পারছে না। আয়না জানে না সেহরাব নাস্তা করে বেরিয়েছে কিনা। এদিকে তারও তেমন একটা ইচ্ছে করছে না নাস্তা করতে, তাই সে কোনো রকমে 2টা পাউরুটি পিস খেয়ে 1 গ্লাস পানি পান করে ফ্ল্যাটের চাবিটা নিয়ে সাইড ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে ফ্ল্যাট থেকে। তারপর ফ্ল্যাটের মেন দরজাটা লক করে লিফটের কাছে চলে যায়। লিফট দিয়ে নিচে নেমে দেখে সামনে সেহরাব গাড়ি নিয়ে বসে আছে। আয়না গাড়ির কাছে এগিয়ে গিয়ে চুপচাপ গিয়ে পেছনের দরজা খুলে পেছনের সিটে বসে পড়ে। সেহরাব মনে মনে একটা তাচ্ছিলের হাসি দিয়ে লুকিং গ্লাসের মধ্যে আয়নার দিকে তাকিয়ে বলল। তা কোথায় যাবেন আপনি ম্যাডাম? আয়না সেহরাবের কথা শুনে বুঝতে পারল সেহরাব তার সাথে টিটকারি করে কথা বলছে। তবুও আয়না নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বাইরের দিকে তাকিয়ে বলল, আরবি ফ্যাশন ইন্ডাস্ট্রির সামনে যান। আরবি ফ্যাশন ইউনিভার্স নামটা শুনে সেহরাবের কাশি উঠে গেল। সে নিজেকে কোনো রকমে সামলে নিয়ে বলে উঠল, আবু ওইখানে কেন? হঠাৎ সেখানে কেন যেতে চাইছো? না মানে বলছি যে সেখানে কি তোমার পরিচিত কেউ আছে, কিংবা তোমার পরিচিত কারো কোম্পানি নাকি ওইটা? সেহরাবের প্রশ্নে আয়না কিছুটা বিরক্ত হলো। সে ভ্রু কুঁচকে বলল, না, আমার পরিচিত কোনো কোম্পানি নয়, কিন্তু এইখানে আমার এক বান্ধবী জব করে। ও কিছুদিন আগে বলেছিল যে ওদের কোম্পানিতে কিছু ফ্যাশন ডিজাইনার নেবে, আর আজ তার ইন্টারভিউ নেওয়া হবে সেখানে। আমি তো ফ্যাশন ডিজাইনিং নিয়েই পড়েছি, তাই ওই চাকরিটার জন্য অ্যাপ্লাই করেছিলাম আমি। আজ ইন্টারভিউ দিতেই যাচ্ছি সেখানে। কিন্তু আপনি এত প্রশ্ন কেন করছেন আমায়? প্লিজ তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিন, নয়তো লেট হতে পারে আমার। সেহরাব একটা শুকনো ঢোক গিলে বলল, হ্যাঁ হ্যাঁ, এই তো স্টার্ট দিচ্ছি। কিন্তু বলছিলাম যে তুমি এত বড় একটা কোম্পানির মালিকের মেয়ে, নিজে একজন কোটিপতির মেয়ে হয়েও অন্য একটা কোম্পানিতে চাকরি করবে, তোমার ইমেজ নষ্ট হবে না? আয়না তা ছিঁড়ে স্বরে বলল, আপনার কি মনে হয় এখনো আমার ইমেজ আছে? যার বাবা তার মেয়েকে নিজেই অফিসের এক সামান্য ম্যানেজারের সাথে বিয়ে দিয়ে দেয়, তার কি আর কোনো ইমেজ থাকে? যার বাবা মেয়েকে জোর করে বিয়ে দিয়ে বলে, আজ থেকে তুই এ বাড়ির একজন অতিথি মাত্র, সেখানে কোটিপতি মেয়ের হওয়া সত্ত্বেও জাস্ট নাম মাত্র। তার চেয়ে বড় কথা, আমি কারো দয়া বা অনুগ্রহ নিয়ে বাঁচতে চাই না, না বাবার আর না আপনার। তাই এখন থেকে নিজেই চাকরি করব, আর নিজের ব্যবস্থা নিজেই করব। কারোর উপর ডিপেন্ড করে থাকতে চাই না আর। যদি এই সিদ্ধান্তটা আরও আগেই নিতে পারতাম, তাহলে আজ আমার বাবা আমার সামনে এত বড় একটা জুলুম করতে পারতো না। সেহরাব আর কথা না বাড়িয়ে দ্রুত গাড়ি স্টার্ট দিল। ড্রাইভ করতে করতে মনে মনে বলতে লাগলো, কাজ সেরেছে, এবার তো দেখছি নির্ঘাত কেস খেয়ে যাবো। সাবধানে থাকতে হবে এখান থেকে। সাবধানের মায়ের নেই ঈশ্বরা। সো বি কেয়ারফুল। ইন্টারভিউ এর জন্য অপেক্ষা করছে আয়না। আরও অনেকেই এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য। এদিকে অফিসের বস এখনও এসে পৌঁছায়নি অফিসে। তারা কিছুক্ষণ ওয়েট করার পর রিসেপশনের মেয়েটি তাদের কাছে এসে বলল, সরি ম্যাম, আপনাদের এতক্ষণ ওয়েট করে রাখার জন্য। আসলে হঠাৎ করে বস ফোন করে জানালেন আজ তিনি অফিসে আসতে পারবেন না, কারণ তিনি একটা জরুরি কাজে আটকে পড়েছেন। তাই ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব তিনি ম্যানেজার আমান আর সিনিয়র 2জন ফ্যাশন ডিজাইনারকে দিয়েছে। আর সবাইকে ব্যাপারটা সম্পর্কে অবগত করতে গিয়ে একটু সময় লেগে গেল, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ কষ্ট করে আর কিছু সময় অপেক্ষা করুন, আপনাদের কিছুক্ষণের মধ্যে ডাকা হবে। সবাই মেয়েটার উদ্দেশ্যে মিষ্টি হেসে বলল। ইটস ওকে, নো প্রবলেম। মেয়েটাও সবার উদ্দেশ্যে মিষ্টি হেসে চলে গেল নিজের জায়গায়। আয়নার ইন্টারভিউ বেশ ভালোই হয়েছে। ইন্টারভিউ শেষে আয়নাকে বলে দেওয়া হয়েছে যে তার ইন্টারভিউ এর রেজাল্ট 2-1 দিনের মধ্যেই দেওয়া হবে, এবং বস যদি তার ডিজাইনগুলো পছন্দ করে আর সে ফ্যাশন ডিজাইনার হিসেবে সিলেক্ট হয়ে যায়, তাহলে সাথে সাথেই চাকরিতে জয়েন করতে পারবে সে। আয়নার নিজের মনেও কনফিডেন্স আছে যে চাকরিটা পাবেই, তাই খুশি মনে ফ্ল্যাটে ফিরে এসে সারাদিন বাড়ি থেকে আনা কয়েকটা বই পড়ে আর খেয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয় আয়না। সেহরাব অফিসে যাওয়ার আগেই আয়নার দুপুরের খাবার দাবারের ব্যবস্থা করে গিয়েছিল।
এদিকে বাড়িতে বাবা মায়ের সাথে রাগ করে কথা বলা বন্ধ রেখেছে আয়না। ওর বাবা মা কয়েকবার ফোন করলেও রিসিভ করেনি আয়না। রাতে তাড়াতাড়ি সেহরাব বাড়ি ফিরে এসে দেখে আয়নার ঘরের দরজা ভেতর থেকে লক করা। সে কিছুটা ইতস্তত করেও আয়নার ঘরের দরজায় নক করল। 2 বার নকের পর ভেতর থেকে আয়না বলে উঠল, কে? আমি রাতের জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও এসে। আমি রুমে যাচ্ছি, খাবারগুলো ডাইনিং টেবিলে রাখা আছে। কথাগুলো বলেই সেহরাব নিজের রুমে চলে গেল। আয়না হাতের বইটা বিছানায় রেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের চুলগুলো ঠিক করে নিয়ে দরজা খুলে ডাইনিং রুমে চলে গেল। গিয়ে দেখে টেবিলের উপরে বিরিয়ানির প্যাকেট রাখা আছে 2টা। আয়না একটা প্যাকেট থেকে প্লেটে করে নিজের জন্য সামান্য করে বিরিয়ানি আর একটা কাবাব নিয়ে চলে গেল নিজের রুমে। ওইদিকে সেহরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এসে দেখে আয়না নেই আর বিরিয়ানির প্যাকেট একটা খোলা। সে বুঝতে পারল আয়না খাবার নিয়ে নিজের ঘরে চলে গেছে। সেহরাব দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ার টেনে বসে পড়ল বিরিয়ানির একটা প্যাকেট নিয়ে। রাতে আর আয়নার সাথে সেহরাবের দেখা বা কোনো কথা হয়নি। পরের দিন সকালে কিচেনে গিয়ে দেখা হয় আয়না আর সেহরাবের। আয়নাকে কিচেন রুমে দেখে সেহরাব অবাক হয়ে জিজ্ঞেস করল, আরে আরে, এখানে কি করছো তুমি? কিছু লাগলে আমায় বলতে পারতে। আর আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠলে যে? ঘুম ভেঙে গেছে তাই। ও আচ্ছা, কিন্তু তুমি কিচেনে কি করছো? দেখি সরো, আমি চা বানিয়ে দিচ্ছি। তার প্রয়োজন নেই, আমিও চা বানাতে পারি। তাছাড়া আমি কারোর উপর ডিপেন্ড করে থাকতে চাই না কোনো কাজে। সেহরাব ভ্রু উঁচিয়ে বলল, ও, তা সকালের নাস্তাও কি তুমিই বানাবে নাকি সেটা আমি করে দেবো? আমার পাউরুটি আর জ্যাম হলেই হয়ে যাবে। আপনার জন্য কিছু প্রয়োজন হলে আপনারটা আপনি বানিয়ে নিন। সেহরাব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না থাক, আমি বাইরে থেকে খেয়ে নেবো। তা তোমার ইন্টারভিউ এর কি খবর? চাকরিটা কি হবে? আজ কি বেরোবে? না, আজ বেরোবো না। আর চাকরি হলে ওরা আজকালকের মধ্যেই ফোন করে জানাবে বলেছে। ও আচ্ছা। বলে সেহরাব বেরিয়ে গেল কিচেন রুম থেকে। আয়নাও চা বানিয়ে নিজের জন্য চা নিয়ে চলে গেল নিজের রুমে। আর সেহরাব গিয়ে গোসল করে রেডি হয়ে নিল অফিসে যাওয়ার জন্য। 8টার দিকে সেহরাব বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আর যাওয়ার আগে আয়নাকে বলে গেছে দুপুরে সে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে পাঠিয়ে দেবে। তাই আয়না যেন রান্নাবান্না করতে গিয়ে আবার হাত পা পুড়ে না বসে থাকে। আয়না সেহরাবের কথা শুনে মুচকি মেরে মুখ ঘুরিয়ে চলে যায় রুমের ভেতরে। তাই দেখে সেহরাব মুচকি হেসে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। সকাল 10টা। আরবি ফ্যাশন ইউনিভার্স এর ওনার শাহবাজ আরবি নিজের কেবিনে বসে আছে। তার সামনে ম্যানেজার আমান সাহেব বসে আছেন। তিনি শাহবাজ এর উদ্দেশ্যে বললেন, স্যার, তাহলে কি আমরা এই 3জনকে নতুন ফ্যাশন ডিজাইনার হিসাবে সিলেক্ট করব? ইয়া শিওর। আর ওনাদের কালকের মধ্যেই কোম্পানিতে জয়েন করতে বলে দিন। আর হ্যাঁ, কোম্পানিতে যে কোনো মিটিং ফিক্সড করলে অবশ্যই মিটিং এর একদিন আগে আমাকে জানাবেন। জানেনই তো, যখন তখন আমার পক্ষে অফিসে আসা সম্ভব নয়। জি স্যার, অবশ্যই। আর স্যার, কালকে কি আপনি অফিসে আসবেন? না, কেন? না স্যার, না মানে কালকে যেহেতু আমাদের নতুন ডিজাইনাররা জয়েন করবে তাই বলছিলাম আর কি। আপনি এলে ওনাদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতাম। তার কোনো প্রয়োজন নেই। তারা তাদের সেক্টরে কাজ করবে এবং মাস শেষে মাইনে নেবে। এর বাইরে আর কিছু না। তাই বিশেষভাবে কারোর সাথে দেখা সাক্ষাৎ বা পরিচিত হওয়ার প্রয়োজন বোধ করছি না আমি। ওকে স্যার। এবার আপনি আসতে পারেন। আর শুনুন, আমাদের আমেরিকার সাথে যে ডিলটা হয়েছিল তার কাজ কতটুকু এগিয়েছে? স্যার, কাজ প্রায় শেষের দিকে। আর মাত্র কিছু পোশাকের ডিজাইন বাকি, যেগুলো হয়ে গেলে আশা করি খুব শীঘ্রই আমরা প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবো। আচ্ছা ওকে, আপনি এখন আসতে পারেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার শাহবাজের রুম থেকে বেরিয়ে যেতেই শাহবাজ টেবিলের ওপর থেকে একটা ফাইল নিয়ে খুলে তাতে থাকা বায়োডাটা আর ছবিটাতে হাত বোলাতে বোলাতে মুচকি হেসে বলে উঠল, ওয়েলকাম মিস আয়না। উফ সরি, মিসেস আয়না। বলেই সজোরে হেসে উঠল শাহবাজ। তারপর ছবিটাতে চুমু এঁকে দিয়ে বলল, কবে কাছে আসবে জানেমান? কবে নিজের কাছে টেনে নেবে আমায়? আর কত অপেক্ষা করতে হবে তোমার ভালোবাসা পাওয়ার জন্য? কথাগুলো বলতে বলতে চেয়ারে হেলান দিয়ে আয়নার ফাইলটাকে বুকে চেপে ধরে চোখ বন্ধ করে নিল শাহবাজ। সকালে সোফায় বসে চা খাচ্ছে আর ল্যাপটপে কিছু কাজ করছে সেহরাব। আজ অফিসে যাবে না সে। এর মধ্যেই হঠাৎ করে আয়না হন হন করে ব্যাগ কাঁধে বাসা থেকে বেরিয়ে যেতে লাগলো সেহরাবের সামনে দিয়ে। সেহরাব ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কোথাও যাচ্ছ নাকি? আয়না থেমে গিয়ে কিছুটা বিরক্তি নিয়ে বলল, দেখতেই যখন পারছেন তখন আবার জিজ্ঞেস করছেন কেন? না মানে এমনি জানতে চাইছিলাম কোথায় যাচ্ছ। আসলে আজ তোমার বাবা মা আসবে এই বাসায়, তাই বলছিলাম যে আজ কোথাও না বেরোলে হয় না? শান্ত গলায় উত্তর দিল আয়না।
না, হয় না। কারণ আমার আজ চাকরির জয়েনিং আছে, আর এই চাকরিটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তাছাড়া যাদের কাছে আমার কোনো ইম্পর্টেন্স নেই, আমার কাছেও তাদের কোনো ইম্পর্টেন্স নেই। আশা করি বুঝতে পেরেছেন। তাই শুধু শুধু আমার টাইম নষ্ট করবে না। আমার 9টার আগেই অফিসে পৌঁছতে হবে। কথাগুলো বলেই ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল আয়না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সেহরাব দু হাতে নিজের চুল টেনে ধরে চোখজোড়া বন্ধ করে নিল। কেটে গেছে 1 মাস। এই 1 মাসে সেহরাবের সাথে আয়নার সম্পর্কের তেমন কোনো পরিবর্তন সেহরাব লক্ষ্য করেনি। আয়না সারাদিন থাকে অফিসে আর রাত হলে বাড়ি ফেরে। শুধু সকালে বাড়ি থেকে বের হবার আগে আর বাড়িতে ফেরার পর একবার হয়তো একটু একটু দেখা সাক্ষাৎ হয় সেহরাব আর আয়নার মাঝে। অথচ সেই সময়টুকুতেও আয়না সেহরাবকে তেমন একটা পাত্তা দেয় না। সেহরাব 3টা কথা বললে আয়না একটা কথার উত্তর দেয়, এমন অবস্থা। সে নিজের জন্য খাবারের ব্যবস্থা নিজেই করে, আর বেচারা সেহরাব বাইরে থেকেই খাবার খেয়ে আসে সব সময়, কারণ আয়না শুধু নিজের জন্যই রান্না করে। এদিকে সেহরাব কাজের জন্য রান্নাবান্না করার মতো সময় পায় না তেমন, আর সময় পেলেও ক্লান্তির কারণে তখন আর ইচ্ছেও করে না রান্নাবান্না করতে, তাই বাইরে থেকেই খেয়ে নেয় সে। যাই হোক, আজ আয়নার চাকরির 1 মাস পূর্ণ হলো। চাকরির প্রথম বেতন পেল আজ। যোগ্যতা আর দক্ষতার বিচারে প্রথম অবস্থাতেই তার বেতন ধরা হয়েছে 50,000 টাকা। বেতন পেয়ে সে নিজের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর কিছু পোশাক কেনাকাটা করে আরও কিছু কাজ সেরে বাসায় ফিরতে ফিরতে একটু লেট হয়ে গেছে আয়নার। যাই হোক, বাসায় ঢুকিয়ে দেখে সেহরাব সোফায় বসে ল্যাপটপে কোনো একটা কাজ করছে। আয়না সেহরাবের সামনে যেতেই সেহরাব মাথা তুলে একবার আয়নার দিকে তাকিয়ে আবার ল্যাপটপে মনোযোগ দিল। আসলে আয়নার ব্যবহারে সেহরাবের মনে একটু একটু করে অভিমান জমতে জমতে এখন সেটা আস্ত একটা পাহাড়ের ন্যায় আকার ধারণ করেছে। তাই সেও এখন আর গায়ে পড়ে বারবার আয়নার সাথে কথা বলতে যায় না, খুব বেশি দরকার না হলে। আর এই ব্যাপারটা আয়নাও কিছুদিন যাবৎ লক্ষ্য করেছে যে সেহরাব এখন আর আগের মতো আয়নার সাথে যখন তখন কথা বলতে চায় না। আয়নাকে দেখলেও চোখ সরিয়ে নেয় আয়নার থেকে। মোট কথা, প্রথম দিকের সেহরাব আর এখনের সেহরাবের একরকম মনে হয় না আয়নার কাছে। তবুও আয়না এইসবে গুরুত্ব দিতে চায় না। সে চুপচাপ গিয়ে সেহরাবের সামনে দাঁড়িয়ে সেহরাবের দৃষ্টি আকর্ষণে গলাটা একটু ঝাড়া দিয়ে বলতে লাগলো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেটা হলো আমি অন্য বাসায় শিফট করব। আর যেহেতু আমি এখন চাকরি করছি, তাই আমার মনে হয় শুধু শুধু এখন আর আমাদের একই বাসায় থাকার কোনো মানেই নেই। সেই জন্য আমি একটা বাসাও ঠিক করে নিয়েছি আমার অফিসের কাছাকাছি। 2 দিনের মধ্যেই সেখানে শিফট করব। আপনার বাসায় এতদিন ছিলাম, তাই আপনাকে জানানো উচিত মনে হয়েছিল, তাই ব্যাপারটা জানিয়ে রাখলাম। কথাগুলো বলেই আয়না নিজের রুমের দিকে পা বাড়ালো। আর তখনই ল্যাপটপে চোখ রেখে কিছুটা ধরা গলায় বলে উঠল সেহরাব, আমার সাথে একই বাসে থাকতে যখন এতই প্রবলেম, তখন আমাকে বলতেই পারতে। আমি তো প্রথম রাতেই বলে দিয়েছিলাম যে আমার সাথে একসাথে নিচে থাকতে প্রবলেম হলে বলে দিও, তাহলে আমি চলে যেতাম অন্য কোথাও থাকার ব্যবস্থা করে। আর এই ফ্ল্যাটটা তো তোমার বাবার, তার মানে তোমারই। তাহলে তোমার বাসা ছেড়ে তুমি কেন অন্য কোথাও গিয়ে ভাড়া থাকবে? তার চেয়ে বরং তুমি এখানেই থাকো। আমি বরং কাল সকালে এখান থেকে চলে যাব। আজ রাতটা না হয় কষ্ট করে আমার সাথে একটু বাসায় ম্যানেজ করে নাও। তার কোনো প্রয়োজন নেই। আমি বাসার জন্য অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছি। তাছাড়া এই বাসাটা আমার বাবার দিলেও এটা এখন আপনারই, তাই আপনার এখান থেকে যাওয়ার কোনো দরকার নেই। আসছি, গুড নাইট। তারপর দ্রুত পায়ে আয়না নিজের রুমে চলে গেল। এদিকে সেহরাবের ভেতরটা যেন কষ্টে ফেটেই যাচ্ছে। সে ভাবতেই পারেনি যে আয়না হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিয়ে বসবে। যেমন আয়নার প্রতি এখন তার রাগ হচ্ছে, তেমন অভিমানগুলো তার গলায় এসে দলা পাকাচ্ছে। সেহরাব রাগে দুঃখে নিজেকে সামলাতে না পেরে এই রাতের বেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। নিজের প্রতি নিজে এখন বিরক্ত সে। কেন তাকে কেউ ভালোবাসতে পারে না? কেন সবাই তাকে ছেড়ে চলে যায়? সব সময় এসব ভাবতে ভাবতেই ক্লান্ত সে। আজ তার সহ্যের সীমানা পার হয়ে যাচ্ছে যেন। সে হাই স্পিডে গাড়ি নিয়ে ছুটে মেন রোড ধরে। সে জানে না কোথায় যাচ্ছে সে, শুধু জানে খুব দূরে চলে যাবে সে, আর ফিরবে না সে। আর কখনো আয়নার সামনে দাঁড়াবে না, কখনো আর আয়নার বিরক্তির কারণ হবে না সে। রাত 1টার দিকে হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে যায় আয়নার। বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে ঘুম ঘুম চোখেই ফোন রিসিভ করে কানে লাগালো আয়না। আয়না ফোন কানে লাগাতেই ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো। আর তার কথাগুলো শুনে ঘুম উড়ে গেল আয়নার। লাফিয়ে উঠে বসলো সে। কাঁপা কাঁপা কণ্ঠে ওই পাশের ব্যক্তিকে বলল, কি বলছেনটা কি আপনি? অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? আর উনি এখানে কখন গেলেন? তা জানি না, তবে অ্যাক্সিডেন্টটা হয়েছে প্রায় রাত 11টা বা 11:30টার মধ্যে।
ওনাকে হসপিটালে আনার পর অপারেশনের জন্য বিভিন্ন ফর্মালিটিস পূরণ করতে গিয়েই আপনাকে ফোন করতে লেট হয়ে গেল। আসলে ওনার ফোনটাও আমরা গাড়ি থেকে উদ্ধার করি, আর কল লিস্টের প্রথম সারিতেই আপনার নাম্বারটা জানেমান দিয়ে সেভ করা দেখে ভাবলাম আপনি ওনার খুব কাছের কেউ, তাই আপনাকেই ফোনটা করলাম। আয়না চোখের পানি ছেড়ে দিয়ে বলল, উনি কোথায় এখন? কেমন আছেন উনি? আর অপারেশন? কিসের অপারেশন হচ্ছে ওনার? ম্যাম, ওনার মাথায় খুব খারাপভাবে আঘাত লাগার কারণে প্রচণ্ড রক্তরক্ষণ হয়েছে, আর তার জন্য ইমিডিয়েটলি একটা অপারেশন করতে হচ্ছে, নইলে ওনার ব্রেনের মারাত্মক ধরনের ক্ষতি হয়ে যেত। অবশ্য অপারেশনের পরেও কতটা সেফ থাকবেন উনি ঠিক বলতে পারছি না, যেহেতু এখনও অপারেশন চলছে তাই আগে থেকে কিছু বলতে পারছি না। ভাইয়া, আমাকে হসপিটালের নামটা বলুন প্লিজ, আমি এক্ষুনি আসছি। জি, সিটি হসপিটালে চলে আসুন, আর এত রাতে প্রবলেম হলে কাল সকালেও আসতে পারেন। আয়না ঝাঁঝালো গলায় বলে উঠল, কী সব বলছেন আপনি? আমার হাজবেন্ড হসপিটালে, ওই সিচুয়েশনে, আর আমি কিনা সকালের জন্য অপেক্ষা করব? আমি এক্ষুনি আসছি। বলেই ফোনটা কেটে দ্রুত ওনা ফোন আর পার্সটা নিয়ে ছুট লাগালো আয়না। ফ্ল্যাট থেকে বেরিয়ে নিচে নেমে দেখে গেট লক করা। দারোয়ান বসে বসে ঘুমোচ্ছে। আয়না দ্রুত দারোয়ানকে ডেকে তুলে গেট খুলতে বলে, কিন্তু এত রাতে গেট খোলা বারণ বলে দারোয়ান গেট খুলতে রাজি হয় না। আয়না বাধ্য হয়ে সেহরাবের কথা খুলে বলতেই দারোয়ান দ্রুত গেটের তালা খুলে দিয়ে বলল, কিন্তু ম্যাডাম, এত রাতে আপনি যাইবেন কেমনে? আপনার সাথে তো কোনো গাড়ি নেই, এখন তো কোনো গাড়িও পাওয়া যাইব না। আয়না অস্থির হয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, তাহলে আমি করবোটা কি এখন? গাড়ি না পেলে কি এখানে বসে থাকবো? দরকার পড়লে হেঁটেই চলে যাব আমি হসপিটালে। আসছি আমি। ম্যাডাম দাঁড়ান, আপনি বরং একটু অপেক্ষা করুন। আমি ফ্ল্যাটের কাউকে গিয়ে কই সোহরাব স্যারের অ্যাক্সিডেন্টের কথা। আমি শিওর কেউ না কেউ আপনারে ঠিকই হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করে দেবো। একটু দাঁড়ান প্লিজ। আয়না অস্থির হয়ে বলল। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যান প্লিজ। দারোয়ান মাথা নেড়ে দ্রুত দৌড়ে উপরে উঠে গেল। এদিকে আয়নার হঠাৎ মনে হলো তার বাবা মাকে খবর দেওয়া দরকার। সে দ্রুত ফোন বের করে ফোন লাগালো তার বাবার নাম্বারে। প্রথমবার ফোন রিসিভ না হলে আয়না বিরক্তি নিয়ে আবার কল লাগালো। দ্বিতীয়বার কল রিসিভ হতেই সাথে সাথে কান্না করতে করতে আয়না সেহরাবের অ্যাক্সিডেন্টের কথাটা বলতে লাগলো তার বাবাকে। ওদিকে খবর শুনে তার বাবাও অস্থির হয়ে পড়ল। তিনি জানালেন সে যত তাড়াতাড়ি সম্ভব তিনি আসেন। আয়না তার বাবাকে বলল যেন এখানে না এসে সোজা সিটি হসপিটালে চলে যেতে। আয়না এখনই বেরিয়ে যাবে হসপিটালের উদ্দেশ্যে। তারপর তার বাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিল আয়না। তারপর অস্থির হয়ে পেছনের দিকে তাকাতেই দেখলো পাশের ফ্ল্যাটের দুজন সদস্য আর দারোয়ান দৌড়ে তার দিকেই আসে। পেছনে পেছনে অন্য ফ্ল্যাটের কিছু সদস্য আসে। পাশের ফ্ল্যাটের শহীদ নামের একজন বলল, ভাবি, কি হয়েছে সোহরাব ভাইয়ের? উনি নাকি অ্যাক্সিডেন্ট করেছেন, কোথায় আছেন এখন? হ্যাঁ ভাইয়া, উনি এখন সিটি হসপিটালে আছে। প্লিজ আমাকে একটু হেল্প করবেন হসপিটালে পৌঁছাতে? হাত জোর করে বলল আয়না। শহীদ বলল, অবশ্যই ভাবি, আমি তো গাড়ির চাবি নিয়েই বেরিয়েছি আপনাকে নিয়ে হসপিটালে যাব বলে। আমার ওয়াইফও যাবে, চলুন চলুন গাড়িতে বসুন এসে। কথাগুলো বলতে বলতে শহীদ তার গাড়ির দিকে এগোলো। আয়না আর শহীদের বউও তার সাথে দ্রুত পায়ে এগিয়ে গেল গাড়ির কাছে। শহীদ ড্রাইভিং সিটে বসে তার বউকে বলল আয়নার সাথে পিছনে বসতে। সবাই গাড়িতে উঠতেই দারোয়ান দ্রুত গিয়ে গেট দুদিক থেকে খুলে দিল। অন্য ফ্ল্যাটের কয়েকজন শহীদের উদ্দেশ্যে বলল হসপিটালে পৌঁছে সেহরাবের খোঁজ খবর জানাতে তাদের। শহীদ মাথা নেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। হসপিটালে পৌঁছেই আয়না গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে রিসেপশনের মেয়েটিকে সেহরাবের কথা জিজ্ঞেস করতে লাগলো। পাশ থেকে একজন লোক বলে উঠল, এক্সকিউজ মি ম্যাডাম, আপনি তো সেই যাকে আমি ফোন করেছিলাম আধা ঘন্টা আগে, এই যে এই ফোনটা থেকে। আয়না লোকটার দিকে এলোমেলো চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে খপ করে ফোনটা ওই লোকটার হাত থেকে নিয়ে ফোনের স্ক্রিনটা ছো মেরে দেখলো আয়নারই একটা ছবি সেহরাব আয়নার আগোচরে তুলে ওয়ালপেপারে দিয়ে রেখেছে। ছবিটা আয়নার বিয়ের দিনের, যখন তাকে সেহরাবের বাসায় নেওয়া হচ্ছিল গাড়িতে করে, তখন সেহরাব কোনো এক ফাঁকে বউয়ের সাজে বসে থাকা আয়নার এই ছবিটা তুলে নিয়েছিল। আয়না তখন মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে বসেছিল গাড়িতে। আয়না আবার কেঁদে ফেলল। ফোপাতে ফোপাতে বলে উঠল, উনি কোথায়? প্লিজ আমাকে ওনার কাছে নিয়ে চলুন। পেছন থেকে শহীদও বলে উঠল সামনের লোকটার উদ্দেশ্যে, হ্যাঁ ভাই, সোহরাব ভাই এখন কোথায় আছে, কেমন আছে? আমাদের ওনার কাছে নিয়ে যান কাইন্ডলি।
আয়না চুপচাপ ধীর পায়ে এগিয়ে গেল চেয়ারগুলোর কাছে, ধপ করে একটা চেয়ারে বসে পড়ল আর তারপর শেহরাবের মোবাইলটার দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আবার নিজেকে তার এখন বড্ড অসহায় লাগছে। সে ভাবতেও পারেনি এমন কিছু একটা ঘটবে। মনে মনে ভাবতে থাকে, মাত্র কয়েক ঘন্টা আগেও তো মানুষটাকে সুস্থ স্বাভাবিকভাবে বসে থাকতে দেখেছিল ঘরে। কখন মানুষটা হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর কেনই বা বেরোলো? কোনো জবাব নেই তার কাছে। ভাবতে থাকে ফার্স্ট ডে থেকে কাল রাত পর্যন্ত কি করেছে সে মানুষটার সাথে, কেমন আচরণ করেছিল, কতটা অবহেলা করেছিল এতগুলো দিন মানুষটাকে। ইনফ্যাক্ট ওই মানুষটার সাথে একই বাসায় যেন থাকতে না হয়, তার জন্য অন্য বাসায় শিফট করার প্রস্তুতিও নিয়ে নিয়েছে সে। অথচ সেই মানুষটাকেই এখন একটা বার দেখার জন্য মনটা ছটফট করছে তার। কিন্তু এখন হাজার চেয়েও মানুষটাকে একটা বারের জন্য চোখের দেখা দেখতে পারছে না সে। মানুষটা আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নিজেকে খুব বড় অপরাধী মনে হচ্ছে তার নিজের কাছে। এখন বারবার কাল রাতে শেহরাবের বলা কথাগুলি মনে পড়ছে আয়নার। এখন মনে হচ্ছে ওর কারণেই শেহরাবের আজ এই অবস্থা। ওর অবহেলাগুলো মুখ বুজে সহ্য করলেও ওর ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা মেনে নিতে পারেনি শেহরাব। এটা সহ্য করতে না পেরেই হয়তো এমন একটা কাজ করে বসেছে শেহরাব। এসব ভাবতে ভাবতেই আবার হঠাৎ আয়নার মনে পড়ল, যে লোকটা শেহরাবকে হসপিটালে এনেছে সে বলেছিল শেহরাবের কল লিস্টের প্রথম নাম্বারটাই ছিল আয়নার, আর সেটা আবার জানেমান নাম দিয়ে সেট করা। আয়না দ্রুতই শেহরাবের ফোনের কল লিস্ট গেল, দেখে সত্যি শেহরাব ফোন করেছিল কাল রাতে আয়নাকে, যখন আয়না শপিং মলে ছিল। হয়তো আয়নার বাড়ি ফিরতে লেট হচ্ছিল বলেই ফোন করেছিল, আর সেটাই ছিল প্রথমবার শেহরাবের আয়নাকে ফোন করা ফোন এই 1 মাসের মধ্যে। কিন্তু আফসোস, আয়না সেটা রিসিভ করতে পারেনি। আসলে অফিস আওয়ারে থাকার সময় আয়না নিজের ফোনটা সাইলেন্ট করে রাখে সব সময়। কিন্তু আজ অফিস শেষে তাড়াহুড়ো করে ব্যাংক থেকে চেক ভাঙাতে যাওয়ার কারণে ফোনের সাউন্ড সিস্টেম আর চেঞ্জ করা হয়নি, যার কারণে শেহরা ফোন করলেও আয়না সেটা টের পায়নি। আর বাড়িতে ফিরে ফোনের সাউন্ড সিস্টেম অন করলেও শেহরাবের মিসড কলগুলো খেয়াল করেনি। এখন রাগে তার নিজের ফোনটাই আছাড় মেরে ভেঙে ফেলতে ইচ্ছে করছে। মাথা নিচু করে কাছে আয়না। আজ তার মনে হচ্ছে শেহরাবকে ছাড়া একটা মুহূর্ত থাকা তার পক্ষে সম্ভব নয়। এতদিন শেহরাব যখন তার কাছেই ছিল তখন সে এই ব্যাপারটা উপলব্ধি করতে পারেনি, কিন্তু আজ যখন সেটা উপলব্ধি করছে তখন শেহরাব ওই অবস্থায় চোখ বন্ধ করে মাথা নিচু করে এইসব ভাবছে আয়না। হঠাৎ মাথায় কারো স্পর্শ পেয়ে চোখ খুলে মাথা তুলে তাকালো আয়না। সামনে নিজের মা আর বাবাকে দেখতে পেয়ে হাউমাউ করে কেঁদে উঠে মাকে জড়িয়ে ধরল আয়না। আয়নার মা জিয়াসমিন আর আয়নার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে দেখিস। চিন্তা করো না মামনি, আল্লাহকে বেশি বেশি ডাকো আর দোয়া করো যেন সবারের অপারেশন সাকসেসফুল হয়। কান্নাকাটি করে তো কোনো লাভ হবে না, তাই না? কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, এত রাতে সোহবার গাড়ি নিয়ে কেন বের হলো আর কোথায় বা যাচ্ছিল সে? তুমি বারণ করনি মামনি সোহবারকে এত রাতে বের হতে? আমি জানি না বাবা, উনি কখন বেরিয়ে গেছে বাসা থেকে। সে কি কথা, তোমার স্বামী এত রাতে বাসা থেকে কিছু না বলে বেরিয়ে গেল আর তুমি জানোই না সে কখন বেরিয়েছে? কেমন স্ত্রী তুমি যে নিজের স্বামী কখন কোথায় যাচ্ছে না যাচ্ছে তার কোনো খেয়ালই তোমার থাকে না? এতটা পসিবল কী করে হও তুমি? আচ্ছা একটা কথা বলো তো আমায়, তুমি সোহবারের সাথে কোনো ঝগড়াঝাটি করোনি তো? তোমার সাথে কোনো রকম মনোমালিন্য নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়নি তো ছেলেটা? নইলে এত রাতে তো সে বাইরে বের হওয়ার কোনো কারণ দেখছি না আমি। থামবে তুমি, এখন কি এসব বলার সময়? তাছাড়া দেখছো না এখানে আরও মানুষ রয়েছে। চুপ করো প্লিজ, ঘরের কথা ঘরে গিয়ে বলা যাবে, সেগুলো এই পাবলিক প্লেসে টেনে আনার দরকার নেই। নয়ন খান আর কোনো কথা বাড়ালেন না। প্রায় 1.5 ঘন্টা অপারেশন পর শেহরাবকে আইসিইউতে নেওয়া হয়েছে। অপারেশন সাকসেসফুল হলেও 42 ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছে না। 42 ঘন্টার মধ্যে যদি শেহরাবের জ্ঞান ফিরে আসে তাহলে ভালো, আর তা না হলে কোমাতেও চলে যেতে পারে শেহরাব। এই কথা শুনে আয়নার যেন দম আটকে আসার উপক্রম হলো। সে পুরো বাকরুদ্ধ হয়ে বসে আছে স্ট্যাচুর মতো। উপস্থিত সবাই আয়নাকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু আয়নার এখন কারো কথাই যেন কান দিয়ে ঢুকছে না। প্রায় 40 ঘন্টা পর জ্ঞান ফিরেছে শেহরাবের। ডক্টর শেহরাবকে একবার চেক আপ করে নিয়ে হাসি মুখে কেবিন থেকে বের হয়ে এলেন। আপাতত এখন হাসপাতালে শুধু নয়ন খান, আয়না আর তার মা জেসমিন আড়াই আছে। এই দুদিনে আয়না খাওয়া দাওয়া ঘুম প্রায় ভুলেই গেছে। শহীদ আর ফ্লাইটের অন্যান্য সদস্যরাও 2-1 বার এসে খোঁজ খবর নিয়ে গেছে। এর মধ্যে শেহরাবের
শেহরাবকে হসপিটালে অ্যাডমিট করানো লোকটা মানে সাদমা আহমেদ ও নিজের পেশেন্টের দেখার ফাঁকে ফাঁকে এসে বারবার খোঁজ নিয়ে গেছে শেহরাবের। যাই হোক, ডাক্তারকে শেহরাবের রুম থেকে বের হতে দেখেই আয়না এক প্রকার ছুটে গেল ডাক্তারের সামনে। ডক্টর, আমার হাজবেন্ড কেমন আছে? ওনার কি জ্ঞান ফিরেছে? প্লিজ একবার আমাকে ভিতরে যেতে দিন না, প্লিজ। ডাক্তার হাসি মুখে বললেন, অবশ্যই ভিতরে যাবেন ম্যাডাম, কারণ আপনার স্বামীর অলরেডি জ্ঞান ফিরে এসেছে। এখন উনি টোটালি আউট অফ ডেঞ্জার। তবে হ্যাঁ, ভিতরে গিয়ে একদমই কান্নাকাটি করবেন না যেন, কারণ কোনো কারণে এখন রোগী উত্তেজিত হয়ে পড়লে কিন্তু তার ব্রেনে প্রেশার পড়বে, কারণ তার মেইন আঘাতটা ব্রেনেই লেগেছে। আয়নার মুখে হাসি ফুটে উঠল শেহরাবের জ্ঞান ফেরার কথা শুনে। সে দ্রুত মাথা নেড়ে পড়ল। না না, আমি একদমই ওনাকে উত্তেজিত হতে দেব না, প্রমিস। প্লিজ আমি এখন ওনার কাছে যাই। হ্যাঁ শিওর, যান, তবে রোগীর সাথে বেশি কথা বলবেন না আর রোগীকেও বেশি কথা বলাবেন না। ওকে ডক্টর, ওকে। বলেই আয়না দৌড়ে গেল শেহরাবের কেবিনের দিকে। আর আয়নার মা বাবা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মুচকি হাসলেন মেয়ের কাণ্ড দেখে। আয়না শেহরাবের কেবিনের দরজার সামনে যেতে বুকের ভেতর ধুকপুকানি শুরু হয়ে গেল তার। কাপা কাপা হাতে দরজাটা আস্তে করে খুলে ভেতরে ঢুকলো আয়না। তারপর বেডের দিকে তাকাতেই বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল তার। বেডে মাথা আর হাত পায়ের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা অবস্থায় শেহরাবকে দেখে। শেহরাব চোখ দুটো বন্ধ করে চুপচাপ শুয়ে আছে সেখানে। আয়না ধীর পায়ে শেহরাবের দিকে এগোতে লাগলো। শেহরাবের পাশে গিয়ে শেহরাবের মুখটাতে অসুস্থতা আর দুর্বলতার ছাপ দেখে ভেতরটা হু হু করে কেঁদে উঠল আয়নার। মাত্র 2টা দিনের ব্যবধানে মানুষটাকে কতটা রোগা মনে হচ্ছে আজ। আয়না নিঃশব্দে শেহরাবের বেডের একটা পাশে বসে শেহরাবের একটা হাত আলতো করে ধরে উপরে তুলে ছোট্ট করে একটা চুমু খেয়ে নিজের গালের সাথে শেহরাবের হাতটা লাগিয়ে রেখে বলতে লাগলো, আই এম সরি সোহরাব, আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক অবহেলা করেছি এতদিন। কিন্তু যখন শুনলাম আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন থেকে প্রত্যেকটা মুহূর্ত আমি টের পেয়েছি আপনি আমার জন্য কি। আমি বুঝে গেছি আপনাকে ছাড়া আমার চলবে না। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো আপনাকে কোনো কষ্ট দেব না। একটাবার সুস্থ হয়ে উঠুন প্লিজ। আপনাকে এভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না। প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলুন। শেহরাব এতক্ষণ চোখ বন্ধ রেখে আয়নার কথাগুলো শুনছিল। শেহরাবের হাতে আয়নার চোখের উষ্ণ জলের স্পর্শ লাগতেই শেহরাব নিজের হাত সরিয়ে নেয় আয়নার কাছ থেকে। তারপর ধীরে ধীরে চোখজোড়া খুলে ক্লান্ত দৃষ্টিতে আয়নার দিকে তাকায়। আয়নাও শেহরাবের দিকে অপরাধী দৃষ্টিতে তাকালো। দুজনেই কিছুক্ষণ নীরব থেকে একে অপরের দিকে তাকিয়ে রইল। এক পর্যায়ে শেহরাবে নীরবতা ভেঙে শান্ত কণ্ঠে বলে উঠল, আপনি এখানে কি করছেন ম্যাডাম? আজ বুঝে আপনার অফিস নেই, নাকি অফিস কামাই করে এই অধম অপ্রয়োজনীয় ব্যক্তিরা মরেছে কিনা দেখতে এসেছেন? আয়না শেহরাবের কথা শেষ হতেই শেহরাবের মুখের উপর হাত রেখে বলল, এইসব কি বলছেন আপনি? একদম এইসব বাজে বাজে কথা বলবেন না, কিছু হবে না আপনার। শেহরাব অনেক কষ্টে একটু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ও, সামনে দয়া দেখাতে এসেছেন? অবশ্য কর্মচারীর খোঁজ খবর নেওয়াটাও মালিকদের একটা কর্তব্যের মধ্যেই পড়ে। ধন্যবাদ ম্যাডাম, এত কষ্ট করে একটা সামান্য কর্মচারীকে দেখতে আসার জন্য। প্লিজ চুপ করুন। কেন আমায় এভাবে লজ্জা দিচ্ছেন? আমি মানছি আমি না বুঝে এতদিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমি আপনার কাছে ক্ষমাও চাইছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। শেহরাব দীর্ঘশ্বাস ছেড়ে আয়নার দিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আপনি কেন আমার কাছে ক্ষমা চেয়েছেন? ক্ষমতা আমি আপনার কাছে চাওয়ার কথা। আমি আপনার অযোগ্য হওয়া সত্ত্বেও আপনাকে বিয়ে করে বসে আছি, আপনার জীবনের প্রবলেমের কারণ হয়ে আছি, আপনার কান্নার কারণ হয়ে আছি। তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ ক্ষমা করে দিবেন আমায়। আমি চেষ্টা করব আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাবার, আপনাকে সব কষ্ট থেকে মুক্তি দেবার। আমায় আর একটু সুস্থ হতে দিন, তারপরে আমি চলে যাব এখান থেকে। আপনার সামনেও আর কখনো আসবো না। আর আমার এবং আপনার বিয়ের ব্যাপারেও কখনো কাউকে কিছু বলবো না আমি। আপনি এবার থেকে নিশ্চিন্তে থাকতে পারেন। আমি আর আপনার জীবনের কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়াবো না, কথা দিচ্ছি আমি। আয়না শেহরাবকে আর কিছু বলতে না দিয়ে শেহরাবের মুখের উপর আবার নিজের হাত রেখে বন্ধ করে দিল শেহরাবের মুখ। তারপর শেহরাবের চোখে চোখ রেখে বলল, একদম চুপ, আর একটাও কথা বলবেন না আপনি। আর কোথায় যাবেন আপনি? হ্যাঁ, আমি আপনাকে কোথাও যেতে দেব না। প্রয়োজনে শিকল দিয়ে বেঁধে রাখবো আপনাকে, কিন্তু তবুও আমার কাছে থেকে দূরে যেতে দেব না বলে দিলাম। কথাগুলো বলেই আয়না শেহরাবের বুকে আলতো করে নিজের মাথাটা রেখে দুহাতে শেহরাবকে আলতো করে জড়িয়ে ধরে বলল, কেন এরকম বলছেন বলুন?
জানেন আমার কতটা কষ্ট হচ্ছে আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনে। নিজেকে পাগল পাগল লাগছিল এই 2টা দিন। কতটা অসহায় লাগছিল নিজেকে। আমি বলে বোঝাতে পারবো না আপনাকে। আর আপনি কি না এখন বলছেন আমাকে থেকে দূরে চলে যাবেন। আপনি তো এটাই চেয়েছিলেন। তাছাড়া আমি নিজে থেকেই দূরে না গেলেও আপনি তো নিজে থেকে দূরে চলে যেতেন, তাই না? তাহলে আর আমার থাকা না থাকা কি যায় আসে আপনার? প্লিজ আর এই কথাগুলো বলবেন না। আমি তো বললাম আমি আমার ভুল বুঝতে পেরেছি, তবু কেন বারবার করে সেইগুলো মনে করিয়ে দিয়ে বিব্রত করছেন আমায়? আর কি বারবার করে আপনি আপনি করে বলছেন বলুন তো? আপনি তো আমায় তুমি করেই বলতেন, তাহলে হঠাৎ করে আপনি করে কেন সম্বোধন করছেন? শেহরাব তাচ্ছিল্যের স্বরে বলল, নিজের জায়গাটা বুঝে গেছি তো তাই। তা আপনার তো নতুন বাসায় শিফট করার কথা ছিল, শিফট হয়ে গেছেন? আয়না এবার শেহরাবের বুকে মাথা রাখা অবস্থাতেই মুচকি হেসে বলল, না, শিফট হইনি তো, আর হলেও আপনার সাথেই হব। মানে? আয়না মাথা তুলে শেহরাবের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মানেটা এখন না বুঝলেও চলবে। এখন এই অবস্থায় এত কিছু বুঝে মাথায় চাপ নেওয়ার দরকার নেই একদম। এখন একটু চুপচাপ থাকুন আর তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলুন। শেহরাব অবাক চোখে আয়নার দিকে তাকিয়ে আছে। এই আয়না আর আগের আয়নার মধ্যে যেন আকাশ পাতাল ব্যবধান। আয়না শেহরাবকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচিয়ে বলল। কি দেখছেন এভাবে? শেহরাব দ্রুত চোখ সরিয়ে নিয়ে লো ভয়েসে বলল, কিছু না। তা আপনার নিশ্চয়ই কাজ আছে অনেক, আপনি চাইলে যেতে পারেন। আমি চাই না আমার জন্য শুধু শুধু কেউ তার মূল্যবান সময় নষ্ট করুক। সে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না, আমারটা আমিই ভেবে নেব। আপনি আপাতত চুপচাপ থেকে একটু রেস্ট নিন। এমনিতেই ডক্টর এখন আপনাকে কথা কম বলতে বলেছে, বুঝলেন? শেহরাব আর কিছু না বলে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে রইল। আয়না শেহরাবের ইনোসেন্ট মুখটার দিকে তাকিয়ে মুচকি হাসল। কতটা ইনোসেন্ট লাগছে শেহরাবকে, অথচ এই চেহারাটার দিকে এতদিন আয়না ঠিকমতো তাকিয়েও দেখেনি। সেই ভেবে এখন তার আফসোস হচ্ছে ভীষণ। কেন এতদিন এই সুন্দর নিষ্পাপ চেহারাটার দিকে ভালোভাবে তাকিয়ে দেখল না সে? 1 সপ্তাহ পর শেহরাবকে বাসায় নিয়ে আসা হয়। যদিও নয়ন খান আর জেসমিন আরা চাইছিল শেহরাব পুরোপুরিভাবে সুস্থ না হওয়া পর্যন্ত আয়না আর শেহরাব যেন তাদের বাড়িতেই গিয়ে থাকে, কিন্তু আয়না বাদ সেধে বলেছে তারা তাদের ফ্ল্যাটেই যাবে আর শেহরাবের দেখভালও সে নিজেই করবে। শেহরাব যে কদিন হসপিটালে ছিল সে কদিন আয়না শেহরাবের সাথে সাথেই ছিল, আর তার জন্য অফিস থেকেও সে 7 দিনের ছুটি নিয়েছিল। কিন্তু 7 দিনের ছুটি অলরেডি শেষ। এদিকে শেহরাবের এখন থেকে সে একাই দেখাশোনা করতে হবে, কারণ এখানে কোনো নার্স নেই। তাই সে অফিসের ম্যানেজারকে ফোন করে বলে যে যতদিন তার হাজব্যান্ড পুরোপুরিভাবে সুস্থ না হচ্ছে ততদিন সে তার কাজগুলো বাসা থেকেই কমপ্লিট করবে। বাসাতে সবগুলো ডিজাইন কমপ্লিট করে সেগুলো অফিসে ইমেল করে দেবে সে। ম্যানেজার সাহেবও আয়নার সিচুয়েশন বুঝতে পেরে আর না করেনি। তাছাড়া তারা তাদের ডিজাইনগুলো যথাসময়ে পেয়ে গেলেই হলো। এবার ডিজাইনার কোথায় বসে কাজ করছে সেটাই দেখা ইম্পর্টেন্ট নয়। আর এমনিতেও গত 1 মাসে ম্যানেজার সাহেব খুব ভালো করে বুঝে গেছেন যে আয়না কাজে ফাঁকি দেবার মতো মেয়ে না। সবচেয়ে বড় কথা, আয়নার করা ডিজাইনগুলো অন্যান্য ডিজাইনদের থেকে অনেক বেশি ইউনিক হয়, তাই তারা কিছুতেই আয়নাকে হাতছাড়া করতে চায় না। এদিকে এই 1 সপ্তাহে অনেক চেষ্টা করেও শেহরাবের রাগ ভাঙাতে ব্যর্থ হয় আয়না। যদিও আয়না সারাক্ষণই শেহরাবের কাছাকাছি থাকে, তার সেবা শুশ্রূষা করে, বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করে, কিন্তু শেহরাব যেন একেবারে চুপ মেরে গেছে। এদিকে বাসায় ফিরে আয়না নিজে যে ঘরে থাকে সেই ঘরে শেহরাবের থাকার ব্যবস্থা করে। যদিও শেহরাব আয়নার ঘরে থাকতে চাইছিল না, কারণ আয়নার পুরনো ব্যবহারগুলো এখনও সে ভুলতে পারছে না। তাই প্রথম প্রথম শেহরাব আয়নার ঘরে থাকতে চাইছিল না, আর আয়নাকেও তার কাছে আসতে মানা করেছিল, কিন্তু আয়না সেসবে গুরুত্ব দেয়নি। তাই শেহরাবও এখন আর বাধা দেয় না আয়নার কাজে, কিন্তু আয়নার সাথে খুব একটা কথা বলে না সে। কোনো কিছুর প্রয়োজন হলে নিজেই সেটা করতে চায়, কিন্তু তবুও আয়নাকে বলতে চায় না। আর সেই জন্য আয়নাও চোখে চোখেই রাখার চেষ্টা করে শেহরাবকে। এদিকে ডাক্তার বলেছে শেহরাবকে সবসময় ঘরের রান্না করা স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াতে। এদিকে আয়না খুব বেশি একটা রান্না বান্না না পারলেও স্যুপটা ভালোই রান্না করতে পারে, আর ইউটিউবে ভিডিও দেখে কম সময়ে শর্টকাট যেসব স্বাস্থ্যসম্মত খাবার তৈরির রেসিপি আছে সেগুলো রান্না করে শেহরাবকে খাওয়ানোর চেষ্টা করে। এভাবেই কেটে গেছে আরও কয়েকদিন।
এই কয়েকদিন রান্নাবান্না, ঘর গোছানো আর সেহরাবকে দেখাশোনার পাশাপাশি নিজের অফিসিয়াল কাজগুলো মন দিয়ে করে যাচ্ছে আয়না। এর মধ্যে আয়নার মা বাবা আর পাশের ফ্ল্যাটের পরিবারগুলো কয়েকবার এসে দেখে গেছে সেহরাবকে। সাথে করে সেহরাবের জন্য তারা স্বাস্থ্যসম্মত বিভিন্ন খাবারও নিয়ে এসেছে প্রত্যেকবার। আর ডক্টর সাদমানও প্রায়ই ফোন করে খোঁজ খবর নেয় সেহরাবের। অবশ্য হসপিটালে থাকা অবস্থাতেও কয়েকবার গিয়ে দেখা সাক্ষাৎ করেছে লোকটা সেহরাবের সাথে। সকালে সেহরাবকে নাস্তা আর ওষুধ খাইয়ে দিয়ে ঘরদোর গুছিয়ে নিয়েছে আয়না। ওষুধ খাওয়ানোর কারণে সেহরাবের ঘুমটা একটু বেশি হয় ইদানিং, কারণ সেহরাবের ওষুধগুলোর সাথে ঘুমের ওষুধও অ্যাড করা আছে। তাই সেহরাব ওষুধ খাওয়ার কিছুক্ষণ পর আস্তে আস্তে আবার ঘুমিয়ে পড়ে। সেই সুযোগে আয়না কিচেন রুমে চলে যায় রান্না করতে। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে শর্টকাটে মাশরুম স্যুপ আর কিচেন স্টু তৈরি করে নেয়। তারপর সব গুছিয়ে রেখে গোসল করে ফ্রেশ হয়ে নেয়। ওয়াশরুম থেকে গোসল করে বেরোতে দেখে সেহরাবের ঘুম ভেঙে গেছে। সে শোয়া থেকে উঠে বসে আড়মোড়া ভাঙছে। আয়না মিষ্টি হেসে বলে, ঘুম ভেঙে গেছে আপনার? যাকে, ভালোই হলো তাহলে। আমারও রান্না বান্না শেষ, আর আপনিও এখন গোসলটা তাড়াতাড়ি সেরে নেবেন। সেহরাব আয়নার কথার কোনো জবাব না দিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। অনেকদিন হলো বাইরে বের হতে পারে না সে। শুয়ে বসে এতগুলো দিন কাটিয়ে দিল সে। যদিও হাঁটতে চলতে খুব একটা অসুবিধা হয় না তার, কিন্তু শরীরের দুর্বলতা আর মাথার হালকা ব্যথা থাকার কারণেই ডক্টর তাকে বেড রেস্টে থাকতে বলেছে। আর আয়নাও ডাক্তারের কথা অক্ষরে অক্ষরে পালন করছে। এদিকে সেহরাবের কোনো জবাব না পেয়ে আয়না গিয়ে সেহরাবের পাশে বসে পড়ল। সেহরাব এখনো বাইরের দিকেই তাকিয়ে আছে। আর এদিকে আয়না সেহরাবের দিকে কিছুক্ষণ স্থিরভাবে তাকিয়ে থেকে ধরা গলায় বলে উঠল, আমাকে কি একদমই ক্ষমা করা যায় না? একটা বার কি অন্তত সুযোগ দেওয়া যায় না? ভালোবেসে আপনার সব রাগ অভিমান ধুয়ে মুছে সাফ করে দেওয়ার। সেহরাব আয়নার কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেডের সাথে মাথা ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করে নিল। আয়নাও সেহরাবের এই নীরবতা দেখে দীর্ঘশ্বাস ছেড়ে উঠে গিয়ে আলমারি থেকে একটা তোয়ালে বের করে ওয়াশরুমে রেখে এসে সেহরাবকে বলল, এবার গোসলটা করে নেবেন, চলুন। আমি ওয়াশরুমে তোয়ালে দিয়ে এসেছি। সেহরাব চোখ খুলে আস্তে ধীরে নিজে নিজে বিছানা থেকে ওঠার চেষ্টা করতে লাগলো। আয়না নিজের একটা হাত বাড়িয়ে দিল সেহরাবকে ধরার জন্য, যদিও সে জানে সেহরাব এখন কতটা জেদি হয়ে উঠেছে, যার কারণে যত যাই হোক না কেন সেহরাব আয়নার থেকে কোনো সাহায্য নিতে চাইবে না। আর এবারও সেহরাব তাই করল। আয়নার হাত না ধরে নিজে নিজেই উঠে গেল বিছানা থেকে। যদিও শরীরের দুর্বলতার কারণে বিছানা থেকে উঠে দাঁড়াতেই মাথা চক্কর দিয়ে উঠল সেহরাবের। সাথে সাথে আয়না বুঝতে পেরে ধরে ফেলল সেহরাবকে। তারপর নিজেই সেহরাবকে ধরে রেখে আস্তে ধীরে নিয়ে যেতে লাগলো ওয়াশরুমের দিকে। সেহরাব আয়নার হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, প্লিজ হাত ছাড়ো, আমি নিজেই যেতে পারবো। আয়নাও তেজি গলায় বলে উঠল, হ্যাঁ, সে তো জানি। প্রতিদিনই তো আপনি একা একা সব করতে পারেন, আর প্রতিদিন শেষে এসে আমার হেল্প লাগে আপনার। সেহরাব ভ্রু কুঁচকে আয়নার দিকে তাকালে আয়না ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, এভাবে কি দেখছেন? আমি জানি আমি সুন্দরী। এভাবে কি দেখছেন? আমি জানি আমি সুন্দরী, আর সবচেয়ে বড় কথা আমি আপনার বউ। তাই আমাকে যখন খুশি দেখতে পারবেন। আপাতত চলুন, গিয়ে গোসলটা সেরে নেবেন। বলেই আয়না সেহরাবকে নিয়ে হাঁটা শুরু করলো। সেহরাবও বেচারা অ্যাক্সিডেন্ট করে পড়েছে মহাবিপাকে। এখন সে নিজেও কিছু করতে পারে না, আর আয়নার সাথেও কোনো ক্ষেত্রেই পেরে ওঠে না। তাই বাধ্য হয়ে শেষে আয়নার কাছে হার মেনে আয়নার ইচ্ছে মতো সব করতে হয় তাকে। আয়না সেহরাবকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে বলল, গোসল করেই অবশ্যই আমাকে ডাকবেন। পাকামো করে আবার নিজে নিজে বের হতে যে পড়ে টড়ে আবার মাথা ফাটাবেন না যেন। আর হ্যাঁ, ভিতর থেকে একদমই দরজা লক করবে না। পরে কখন কি দুর্ঘটনা ঘটিয়ে বসান তা ঠিক নেই। তখন আমি ওয়াশরুমের ভিতর ঢুকতেও পারবো না, আর আপনাকে উদ্ধার করতেও পারবো না। সেহরাব আয়নার কথাগুলো দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। বেচারা এই অবস্থায় রাগও দেখাতে পারছে না, আর আয়নার এসব গা চালানো কথাগুলো সহ্য করতে পারছে না। এখন মনে মনে ভাবছে কেন যে সেদিন বেরিয়েছিল বাসা থেকে। যাই হোক, এসব ভেবে এখন লাভ নেই। তাই সে হাত দুটো জোর করে আয়নার সামনে ধরে বলল, আপনার লেকচার শেষ হলে দয়া করে এবার বের হবেন প্লিজ। আয়না মুচকি দিয়ে বলল, বের তো হবই। আমি কি ওয়াশরুমে আপনার সাথে গল্প করতে এসেছি নাকি?
মুচকি মেরে বেরিয়ে গেল আয়না ওয়াশরুম থেকে। বের হবার সময় দরজাটা চাপিয়ে দিয়ে গেল। এদিকে শেহরাবের হাসি পেল আয়নার আচরণে। সে মুচকি হেসে শাওয়ার ছেড়ে দিয়ে গোসল করতে লাগলো। গোসল শেষে তোয়ালে পরে বের হতে প্রতিদিনের মতোই আয়না দ্রুত এসে শেহরাবের সামনে দাঁড়ালো। শেহরাবের হাসি পেলেও সে হাসিটা চেপে রেখে মুখে সিরিয়াস ভাব এনে জিজ্ঞেস করল, আবার কি? আপনাকে না বলেছি একা একা পাকামো করে বের হবেন না ওয়াশরুম থেকে? শেহরাব কিছু না বলেই আয়নার পাশ কেটে আস্তে আস্তে রুমের ভেতরে গিয়ে বেডের ওপর বসে পড়ল, দু হাতে মুখ চেপে ধরে। গোসল করার পর শরীরটা কিছুটা ফ্রেশ লাগলেও ওয়াশরুম থেকে বেডে আসতে আসতেই মনে হয় যেন শরীরের সব এনার্জি লস হয়ে যায় তার। অল্পতেই ক্লান্ত লাগে নিজেকে। এত বড় একটা অ্যাক্সিডেন্ট, ব্লাড লস, সব মিলিয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে শেহরাব। তার উপর আবার যোগ হয়েছে অ্যাক্সিডেন্টের আগে টানা অনেক দিন যাবৎ বাইরের খাবার খাওয়ার কুফল। শেহরাব ওইভাবে বসে থাকা অবস্থাতেই আয়না আরেকটা তোয়ালে নিয়ে শেহরাবের সামনে এসে দাঁড়ালো। শেহরাব টের পেয়ে মাথা তুলে আয়নার দিকে তাকাতেই আয়না শেহরাবের আরো কাছে গিয়ে তোয়ালেটা দিয়ে শেহরাবের মাথা ভালোভাবে মুছতে শুরু করলো। শেহরাব এবার আর কোনো বাধা না দিয়ে চুপচাপ আয়নার মুখের দিকে তাকিয়ে রইল। আয়না চুলগুলো ভালোভাবে মুছে দিয়ে শেহরাবের থেকে সরে গিয়ে আলমারি থেকে শেহরাবের একটা টি শার্ট আর একটা ট্রাউজার এনে শেহরাবের পাশে রেখে বলল, চেঞ্জ করে নিন, আমি গিয়ে আপনার খাবার নিয়ে আসছি। বলেই আয়না চলে গেল কিচেন রুমে। আয়না গিয়ে একটা ট্রেতে করে শেহরাবের জন্য চিকেন স্টু আর মাশরুম স্যুপ নিয়ে এলো। ততক্ষণে শেহরাব পোশাক পরে বেডে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে পড়ল। আয়না খাবার নিয়ে এসে বেড সাইড টেবিলে সেগুলো রেখে শেহরাবের সামনে একটা বালিশ রেখে তার উপর খাবারের ট্রেটা রেখে বললাম, নিন, এবার খেয়ে নিন, আপনার ঔষধের টাইমও হয়ে যাচ্ছে। শেহরাব চুপচাপ সোজা হয়ে বসে চামচ নিয়ে খাওয়া শুরু করলো। এমন সময় হঠাৎ ড্রেসিং টেবিলের উপর থেকে শেহরাবের ফোনটা বেজে উঠল। সেখানে ফোনটা আয়নাই রেখেছিল, যাতে শেহরাব ফোন নিয়ে বেশি ঘাটাঘাটি করতে না পারে। যাই হোক, ফোনটা বেজে উঠতেই শেহরাব মাথা তুলে ফোনের দিকে তাকালো। তারপর খাবার ছেড়ে ফোনটা নেয়ার জন্য উঠতে গেলেই আয়না শেহরাবকে বাধা দিয়ে বলল, আমি দেখছি, আপনি খাবার শেষ করুন। শেহরাব কিছুটা অস্থির হয়ে বলল, আরে আমার কাজের জায়গা থেকে এই ফোন এসেছে নিশ্চয়ই, ফোনটা এদিকে দাও। আয়না ফোনটা হাতে নিয়ে বলল, তাতে কি, এখন আপনার কোনো কাজ নেই। আর বাবা তো বলেই দিয়েছে যে সম্পূর্ণ সুস্থ হওয়ার আগে যেন আপনাকে অফিসে যেতে না দেয়, এমনকি ঘরেও যেন অফিসিয়াল কোনো কাজ করতে না দেয়। তাই কাজের চিন্তা না করে এখন খাওয়ার মন দিন তো। আয়না কথা বলতে বলতে অলরেডি শেহরাবের ফোনটা দুবার বেজে কেটে গিয়ে আবারও ফোন এসেছে। এবার শেহরাব দ্রুত বিছানা থেকে উঠতে নিলে আয়না চেঁচিয়ে বলে ওঠে, স্টপ, এখানেই বসুন আপনি। ফোনটা যদি এতই ইম্পর্টেন্ট হয় তখন আমি রিসিভ করছি। শেহরাব আবার থেমে গেল। সে অসহায় চোখে আয়নার দিকে তাকিয়ে রইল। মনের ভিতর এক অজানা ভয় কাজ করছে তার। আয়না দ্রুত ফোনটা রিসিভ করে কানের কাছে নিতেই ওই পাশ থেকে একটা পরিচিত কণ্ঠে কেউ একজন বলে উঠল, হ্যালো স্যার, কখন থেকে আপনাকে ফোন করছি? আপনি তো গত এক সপ্তাহ ধরে অফিসেও আসছেন না। আগামীকাল আমাদের একটা মিটিং আছে। কানাডার একটা কোম্পানি আমাদের প্রোডাক্ট নিতে আগ্রহী। এই জন্য তারা কালকে আপনার সাথে মিট করে ডিল সেরে নিতে চায়। তারা অলরেডি আমাদের কিছু ডিজাইন দেখেছে, যেগুলো ভীষণভাবে পছন্দ হয়েছে তাদের। তাই তারা যত তাড়াতাড়ি সম্ভব ডিলটা সেরে ফেলতে চাচ্ছে। আসলে স্যার, আমাদের ওই নতুন ফ্যাশন ডিজাইনার আয়না খান আছে না, ওই মেয়েটা দারুণ ব্রিলিয়েন্ট আর ক্রিয়েটিভ। স্যার, আপনি তো ওনার করা অনেকগুলো ডিজাইনই দেখেছেন। আপনি ঠিকই বলেছিলেন স্যার, তার হাতে জাদু আছে। মেয়েটার প্রত্যেকটা ডিজাইনে একদম ইউনিক। তাই যে ক্লায়েন্টেরা এই ডিজাইনগুলো দেখে তারাই আমাদের সাথে ডিল করার জন্য পাগল হয়ে যায়। তা স্যার, আপনি কাল আসছেন তো ডিল করতে? আর স্যার, ডিলটা কি আমাদের অফিসে করবেন নাকি ক্লায়েন্টদের কোনো কোথাও আসতে বলবো? আয়না এতক্ষণ মন দিয়ে ওই পাশের ব্যক্তির কথাগুলো শুনছিল। ওই পাশ থেকে আয়না আর কিছু না বলে ফোনটা কান থেকে নামিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। স্ক্রিনে যে নামটা ভেসে উঠল তাতে আয়নার মনে আর এক চুলো সন্দেহ রইল না যে সে যা ভাবছে তাই সঠিক। কারণ স্ক্রিনে যে নামটা লেখা আছে সেটা হলো আমান। আর আমান মানে তার আরভি ফ্যাশন ইউনিভার্স এর ম্যানেজার আমান। আয়না স্তব্ধ হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। আর ওইদিকে আমান ফোনের ওই পাশ থেকে হ্যালো হ্যালো করে যাচ্ছে। এদিকে শেহরাব আয়নার এমন নীরবতা দেখে ভাবতে লাগলো, যেই ভয়টা এতক্ষণ ধরে পাচ্ছিল সেটাই বুঝি হতে চলেছে। এবার বুঝি আর নিজেকে লুকিয়ে রাখতে পারল না শেহরাব।
আয়নার কাছে বোধহয় এবার ধরা পড়েই গেল সেহরাব। সেহরাব একটা শুকনো ঢোক গিলে আয়নাকে কিছু বলতে যাবে, আর তখনই আয়না ধীর পায়ে এগিয়ে গিয়ে সেহরাবের দিকে ফোনটা এগিয়ে দিল। সেহরাব আয়নার মুখের দিকে চিন্তিত চোখে তাকিয়ে থেকেই কাপা কাপা হাতে ফোনটা নিল। তারপর ফোনটা কানে নিতেই বুঝে গেল সে যা ভাবছিল তাই হয়েছে। এদিকে আয়না এখনো স্থির হয়ে সেহরাবের সামনে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো জলে ছলছল করছে। সেহরাবের বুকটা কেঁপে উঠল আয়নার চোখে জল দেখে। সে আয়নার দিকে চোখ রেখেই আমানের উদ্দেশ্যে বলল, ডিল ক্যান্সেল করো আমান, আমার পক্ষে আসা সম্ভব নয়। বলেই ফোনটা কেটে বিছানায় রেখে দিল সেহরাব। তারপর কাপা কাপা গলায় আয়নার উদ্দেশ্যে বলে উঠল। বউ, আই এম সরি বউ। আয়না সাথে সাথে ফুঁসে উঠে বলল, একদম বউ বলবেন না আমায়, মিথ্যেবাদী লোক একটা। কেন করলেন এরকম বলুন? কি ক্ষতি করছিলাম আমরা আপনার? আরে আমার বাবা তো আপনাকে বিশ্বাস করেছিল। নিজের ছেলেকেও হয়তো কেউ এতটা বিশ্বাস করে না যতটা আপনাকে করেছে। তাই তো নিজের একমাত্র মেয়েকেও আপনার হাতে তুলে দিতে দ্বিধাবোধ করেনি একটু। আর আপনি কি না এভাবে আমাদেরকে ঠকালেন, বোকা বানালেন আমাদের সবাইকে। আপনি যদি সহবাজ আরাবিয়াই হয়ে থাকেন তবে কেন নিজেকে সোহরাব নাম দিয়ে একটা চালচুলোহীন সেজে আমার বাবার কাছে এসেছিলেন আর তার কোম্পানিতে চাকরি নিয়েছিলেন? বাবা কতটা কষ্ট পাবে জানেন যখন জানবে সে যাকে এতটা বিশ্বাস করেছিল তার পুরোটা জুড়েই ছিল শুধু মিথ্যা আর বানানো গল্প। কোন শত্রুতার প্রতিশোধ নেওয়ার জন্য নিজের পরিচয় লুকিয়ে এসে আমার জীবনে ঢুকেছেন বলুন? আর এই আমিও কিনা আপনাকে ভালোবাসতে শুরু করলাম। কিভাবে পারলেন এত বড় একটা ধোঁকা দিতে বলুন তো? তুমি ভুল বুঝছো। হ্যাঁ, আমি মিথ্যা বলছি, কিন্তু আমার পুরোটাই মিথ্যা কিংবা বানানো গল্প ছিল না। তার মধ্যে বেশিরভাগটাই ছিল সত্যি, বিশ্বাস করো। কি বিশ্বাস করব? হ্যাঁ, আবার আমাকে আর পরিবারকে বোকা বানানোর জন্য নতুন কোনো গল্প শোনাবেন? সেহরাব এবার রেগে গিয়ে কিছুটা চেঁচিয়ে বলে উঠল। তুমি চুপ করে আমার কথাটা শুনবে প্লিজ? কথাটা বলেই সেহরাব আহ বলে মাথা চেপে ধরল, কারণ হঠাৎ উত্তেজনায় চেঁচিয়ে ওঠার কারণে মাথায় চাপ পড়েছে তার। আয়না দ্রুত সেহরাবের পাশে বসে সেহরাবের মাথায় হাত রেখে বলল, কি হয়েছে আপনার? মাথা যন্ত্রণা হচ্ছে? দাঁড়ান, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। বলে আয়না দ্রুত বসা থেকে উঠতে নিলেই সেহরাব আয়নার হাত চেপে ধরে আবার বসিয়ে দেয়। আয়না জিজ্ঞাসা চোখে সেহরাবের দিকে তাকাতেই সেহরাব ক্লান্ত চোখে আয়নার দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বলল, ডক্টর ডাকতে হবে না, আমার কথাটা শোনো প্লিজ। আয়না সেহরাবের শরীর খারাপ লাগছে বুঝতে পেরে দ্রুত সামনে থাকা খাবারগুলোর দিকে তাকালো। তারপর দ্রুত আবার সেহরাবের দিকে তাকিয়ে বলল, আপনার খাবার তো ঠান্ডা হয়ে গেছে, আপনার ঔষধেরও টাইম হয়ে যাচ্ছে। প্লিজ আপনি একটু বসুন স্থির হয়ে, আমি গিয়ে খাবারগুলো চেঞ্জ করে নিয়ে আসছি। সেহরাব আবার আয়নার হাত ধরে বলল, প্লিজ তুমি এখানেই বসো, খাবার নিয়ে চিন্তা করো না। আগে আমার কথাগুলো শোনো, অনেক কিছু বলার আছে আমার তোমাকেই। আয়না সেহরাবের হাতের উপরে নিজের আরেকটা হাত রেখে বলল, আপনার সব কথা শুনবো আমি, কিন্তু তার আগে খাবার খেতে হবে আপনার। প্লিজ আমায় এখন আটকাবেন না। হ্যাঁ, আপনার শরীর খারাপ হচ্ছে, আপনি একটু পিছনে হেলা দিয়ে আরাম করে বসুন প্লিজ। আমি এক্ষুনি গিয়ে খাবারগুলো চেঞ্জ করে নিয়ে আসবো। তারপর আয়না বসা থেকে উঠে সেহরাবের পেছনে একটা বালিশ রেখে তাতে ধরে আস্তে করে বেডে হেলান দিয়ে বসিয়ে দিল। তারপর দ্রুত সেহরাবের সামনে থাকা খাবারগুলো নিয়ে চলে গেল কিচেনে। কিচেন থেকে দ্রুত আবার নতুন করে খাবার বেড়ে নিয়ে ঘরে ফিরল সে। এসে দেখে সেহরাব চোখ বন্ধ করে আতশোয়া হয়ে বসে আছে। আয়না দ্রুত এগিয়ে গিয়ে খাবারগুলো বেডসাইড টেবিলের ওপর রেখে মাশরুম স্যুপটা নিয়ে সেহরাবের দিকে ফিরতে দেখে সেহরাব চোখ খুলে আয়নার দিকে তাকিয়ে আছে। আয়না গিয়ে সেহরাবের সামনে বসে পড়ল। তারপর নিজেই বাটি থেকে চামচে করে স্যুপ নিয়ে সেহরাবের মুখের সামনে ধরে বলল, তাড়াতাড়ি খেয়ে নিন, নইলে আবার ঠান্ডা হয়ে যাবে। খাওয়ার পর সব শুনবে তো? আয়না মাথা নেড়ে বলল। শুনবো, এখন খেয়ে নিন। সেহরাবকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে উঠতে নিলে সেহরাব আবার আয়নার হাত ধরে ফেলে। আবার কি হলো? তাড়াতাড়ি এসো। আয়না মাথা নেড়ে বলল, আসছি। আর শোনো। আবার কি? তুমি খেয়েছো? না, খাইনি, আরো পরে খাবো। না, পরে না, এখনই খাও গিয়ে, তারপর না হয় সব কথা হবে। আয়না আর কিছু না বলে চলে গেল সেহরাবের খাবার ট্রে আর এটো বাটিগুলো নিয়ে।
আয়না খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে দেখে সেহরাব আবার ঘুমিয়ে পড়েছে। তাই আয়না আর ডাকলো না তাকে। বিকেলে এবার বলুন কি বলতে চান আপনি? ঠিক আছে, শোনো তাহলে। আর হ্যাঁ, সব শোনার পরে যদি তোমার মনে হয় আমি অন্যায় করেছি, দেন তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দিও। তা তো অবশ্যই। আগে বলুন শুনি, কি কারণে আপনাকে এত বড় একটা মিথ্যা আশ্রয় নিতে হলো? সেহরাব জোরপূর্বক হেসে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে লাগলো, আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা। তখন আমি ছিলাম লন্ডনে। সেখানে আমার একটা বন্ধু ছিল, নাম হ্যারি। ছেলেটা ছিল মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে। সে তখন একটা মেয়েকে ভালোবাসতো এবং মেয়েটার সাথে কিছুদিন রিলেশন করার পর তারা বিয়েও করে তাদের ধর্ম মতে। কিন্তু বিয়ের পর আস্তে আস্তে হ্যারি বুঝতে পারে যে তার ক্যারল আসলে খুব উচ্চবিলাসী প্রকৃতির একটা মেয়ে। তার ডিমান্ড ছিল খুব বেশি। সে চাইতো একটা হাইফাই এবং স্ট্যান্ডার্ড লাইফ, যেটা তাকে সেই মধ্যবিত্ত হ্যারির পক্ষে দেওয়া সম্ভব ছিল না। এদিকে এইসব নিয়ে দিন দিন হ্যারি আর তার বউয়ের মধ্যে ঝামেলা বাড়তে থাকে। তাছাড়া বিলাসিতার পাশাপাশি হ্যারির বউয়ের ছিল অনেক ছেলে বন্ধু, যা হ্যারি বিয়ের আগে কখনোই টের পায়নি। কিন্তু যখন জানতে পারলো, তখন ও অশান্তির ভয়ে হ্যারি এইসব নিয়ে কখনোই তার বউ ক্যারলকে কিছু বলতে চাইতো না। কিন্তু ক্যারলের আচার আচরণ দিন দিন নিচু পর্যায়ে যেতে থাকে আর তার ছেলে বন্ধুদের সাথেও তার মেলামেশা বাড়তে থাকে। হ্যারি তখনও চুপ করে থাকে, কারণ সে তার স্ত্রীর সব চাহিদা, সব আবদার মেটাতে পারে না। কিন্তু দিনকে দিন ক্যারলের এই বন্ধুত্বের লিস্টটা বড় হতে থাকে। সময়ের সাথে সাথে যোগ হয় নতুন নতুন বন্ধু। এভাবে একদিন সে তার কিছু ফ্রেন্ডের সাথে তার এক বন্ধুর বিয়েতে যায়। আর সেখানে গিয়ে তার দেখা হয় এক ধনী ব্যবসায়ী লোকের সাথে। তারপর তার সাথে আলাপ পরিচয় থেকে ফোন নাম্বার আদান প্রদান, কথা বলা, চ্যাটিং করা ইত্যাদি। আর এভাবে আস্তে আস্তে সেই লোকের সাথে মেয়েটির বন্ধুত্ব আর বন্ধুত্ব থেকে একটা সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায়। আর এই ব্যাপারটা হ্যারি অনেক পরে টের পায়। কিন্তু তখন তার হাতে আর কিছুই করার থাকে না, কারণ ক্যারল অলরেডি তখন ওই ধনী ব্যবসায়ী লোকটিকে বিয়ে করবে বলে হ্যারির বিরুদ্ধে কোর্টে ডিভোর্স কেস ফাইল করে। যখন হ্যারি জানতে চায় কেন হ্যারিকে ছাড়তে চাইছে, তখন ক্যারল হ্যারিকে বলেছিল, তোমার মতো একটা কম শিক্ষিত আর অভাবগ্রস্তর সাথে আমি থেকেই বা কী করব? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ক্লাইভকে বিয়ে করব, কারণ তার কাছে অনেক টাকা আছে যা আমাকে অনেক সুখ এনে দেবে। তাছাড়া একজন বড় ব্যবসায়ী হিসেবেও তার অনেক খ্যাতি আছে, যার কারণে তাকে বিয়ে করলে আমারও অনেক খ্যাতি হবে। আমিও অনেক ফেমাস হয়ে যাব, আমাকেও অনেক মানুষ চিনবে আর সম্মানও করবে, যা তোমার মতো একটা মিডল ক্লাসের সাথে থাকলে কখনোই পাবো না আমি। তাই প্লিজ আমার জীবন থেকে এবার তুমি সরে দাঁড়াও। আমি ক্লাইভকে বিয়ে করে অনেক সুখী আর সমৃদ্ধশীল হতে চাই। হ্যারি সেদিন মুখ বুজে ক্যারলের সবগুলো কথা সহ্য করেছিল, কারণ তার কাছে এছাড়া আর কিছুই করার ছিল না। ক্যারলকে সে যেই সুখ কখনো দিতে পারবে না, সেই সুখ যদি তাকে অন্য কেউ দিতে পারে, তাহলে সে তাতে বাধা হয়ে কেন দাঁড়াবে? তাই চুপচাপ ক্যারলের সুখের কথা ভেবে সেদিন হ্যারি তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। তারপর ক্যারল ওই ক্লাইভকে বিয়ে করে আর হ্যারি আস্তে আস্তে মন থেকে ভেঙে পড়তে শুরু করে। একটা সময় হ্যারি মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু তাতেও তার কোনো উন্নতি হয়নি, বরং এখন সে পুরোপুরিভাবে একজন মানসিক রোগী হয়ে বেঁচে আছে। সেহরাব কথাগুলো বলে থামলো। আয়না আফসোসের সাথে বলল, ক্যারল যা করেছে তা অতি অন্যায়, আর আপনার বন্ধুর জন্য আমার খারাপ লাগছে। কিন্তু আপনি আমায় এসব কেন শোনাচ্ছেন? এই ঘটনার সাথে আপনারা আমাদেরকে মিথ্যে পরিচয় দেওয়ার সম্পর্ক কি? সম্পর্ক আছে, কারণ হ্যারির ওই অবস্থার পর আমি ঠিক করেছিলাম যে আমি বিয়ে করলে এমন কাউকে করব যে আমার না আমার টাকাকে নয়, বরং আমাকে ভালোবাসবে। আর এর মধ্যে লন্ডনে আমার লেখাপড়াও কমপ্লিট হয়ে যায়। তাই লেখাপড়া শেষ হতেই চলে আসি বাংলাদেশে। এখানে এসে নিজের বিজনেস শুরু করি। আস্তে আস্তে ব্যবসা বড় হতে থাকে, দেশি বিদেশিও আর ব্যবসার প্রসার ঘটতে থাকে। সেই সাথে বিভিন্ন জায়গা থেকে অনেক মেয়েদের বাড়ি থেকে আমার জন্য বিয়ের প্রস্তাবও আসতে শুরু করে। কিন্তু আমি যেমন মেয়ে চাই তেমন মেয়ে কোথায় পাবো? আমি আর কিভাবেই বা বোঝাবো যে সেই মেয়ে আমার টাকা পয়সাকেই ইম্পর্টেন্স না দিয়ে আমাকে ইম্পর্টেন্স দেবে, যে আমাকে নিখুঁতভাবে ভালোবাসবে? কারণ আমি যাকেই বিয়ে করতে যাই না কেন, সে যখন আমার আসল পরিচয় জানবে, তখন সে আমার টাকার নাম দেখে আমাকে বিয়ে করতে চাইছে, নাকি এমনিতেই আমাকে পছন্দ করে বা ভালোবেসে বিয়ে করতে চাইছে, সেটা বুঝবো কিভাবে আমি? সবচেয়ে বড় কথা, সেই পর্যন্ত যতগুলো মেয়েকে আমি দেখেছি, যদিও তাদেরকে ছবিতে দেখেছি, আর ছবি দেখার পর আর সরাসরি দেখার ইচ্ছে হয়নি আমার। এমন কাউকে বিয়ে করব যাকে আমি নিঃশর্তে ভালোবাসতে পারবো, আর সে আমাকে নিঃশর্তেই ভালোবাসবে। আর সেই মেয়েকে খুঁজতে খুঁজতেই বিয়ের সময় পার হতে থাকে। কিন্তু এরই মধ্যে একদিন এক ঘটক এসে আমাকে তোমার ছবি দেখে, আর তুমি একমাত্র মেয়ে যাকে ছবিতে দেখি আমার চোখ আটকে যায়। আর আমি সাথে সাথে ঘটকের কাছে তোমার বায়োডাটা জানতে চাই। তারপর তোমার বায়োডাটা নিয়ে তোমার সম্পর্কে সব ডিটেলস বের করার চেষ্টা করি আমি। তোমার কলেজের সামনে গিয়ে, বাড়ির সামনে গিয়ে গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকি তোমার একটাবার দেখার জন্য। আর বাস্তবে যখন তোমায় দেখেছিলাম, তখন মনে হয়েছিল তোমাকে আমার চাই, আর সেটা যে করেই হোক। আর ততদিনে তুমিও নিজের অজান্তেই আমার চোখের ঘুম কেড়ে নিয়েছিলে। ওইদিকে তোমার বাবার সম্পর্কে খবর নিয়ে জানতে পারি তিনি খুব সৎ একজন মানুষ।
আর ঘটকের মাধ্যমে জানতে পারি যে তিনি তার মেয়ের জন্য একজন অনেস্ট আর কাজের প্রতি শ্রদ্ধাশীল পাত্র চান। তাতে যদি এই ছেলে গরিব হয় তাতেও তার কোনো আপত্তি নেই। আর তখন আমার বোঝা হয়ে যায় যে সত্যি তোমার বাবা খুব অনেস্ট আর নরম মনের একজন মানুষ। কিন্তু শুধু বাবার ইচ্ছে আর চিন্তা ভাবনা দেখলেই তো হবে না, তার মেয়ের চিন্তা ভাবনা আর মন মানসিকতাও কেমন সেটাও তো দেখার বিষয়। তাছাড়া সে আমাকে একজন সাধারণ মানুষ হিসেবে ভালোবাসতে পারবে কিনা সেটাও দেখার বিষয়। এত বড় লোকের মেয়ে কিন্তু তার কোনো ডিমান্ড থাকবে না, তা কি হয়? এরকম একটা বড় লোকের মেয়ে হয়ে ছোট থেকে বিলাসবহুল জীবন লিড করার পর সে কি আমাকে একজন সাধারণ মানুষ হিসেবে বা একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে জেনে বিয়ে করতে রাজি হবে? এইসব জানতে হবে আমাকে। কিন্তু আমার বিষয়ে সবকিছু জানা সম্ভব হচ্ছিল না, কারণ তুমি সারাক্ষণই রিজার্ভ মোডে থাকতে। তোমাকে বাইরে থেকে দেখে বোঝাই যেত না তোমার ভিতরে কি চলছে বা তোমার আসল বৈশিষ্ট্যটা আসলে কি। ইনফ্যাক্ট আমি খোঁজ নিয়েও জানতে পারি যে তোমার বাড়ির লোকেরাও তোমার গতি প্রকৃতি বুঝতে পারে না। সেখানে আমি বাইরের মানুষ হয়ে কিভাবে বুঝবো তুমি কি চাও, কি পছন্দ করো আর কি অপছন্দ করো? তোমার পছন্দ অপছন্দ নাকি তুমি সহজে কারোর সাথে শেয়ার করতেও চাও না। আর আমার পক্ষেও সরাসরি তোমার সাথে মেশা সম্ভব ছিল না, কারণ অপরিচিত কারোর সাথে নাকি তুমি কথা বলতে না। আর তার উপর আবার সবসময় তোমার সাথে থাকতো বডিগার্ড। তাই বাধ্য হয়ে তোমার পিছু ছেড়ে তোমার বাবার অফিসে আমার একজন লোক প্রবেশ করে দেই, যাতে করে সে তোমার বাবা কখন কি করে, কোথায় যায় না যায় সব খবর আমার কাছে পৌঁছে দেয়। আর এভাবে একদিন জানতে পারি তোমার বাবা চট্টগ্রাম যাচ্ছে আর ফিরবে 2 দিন পর। তাই এই 2 দিনে প্ল্যান করে তোমার বাবার কাছে একজন সাধারণ ছেলে হয়ে পৌঁছবার রাস্তা তৈরি করে রাখি। আর তারপর তোমার বাবা যেদিন ঢাকায় ফিরবেন সেদিন আমার ঠিক করা লোকের মাধ্যমে তোমার বাবার অবস্থান নির্ণয় করে একটা নির্দিষ্ট প্লেসে তোমার বাবার গাড়ি দূর থেকে দেখতেই আমার সাজানো গুন্ডাদের সাথে মারপিটের নাটক করি। আর কথা ছিল তোমার বাবার গাড়ির কাছাকাছি আসতেই আমার সাজানো গুন্ডগুলো আমার মাথায় আঘাত করার অভিনয় করে আমাকে তোমার বাবার গাড়ির সামনে ধাক্কা মেরে ফেলে দেবে। সবকিছু ঠিকঠাক মতো প্ল্যান মাফিক চললেও তোমার বাবার গাড়ি আমাদের কিছুটা কাছাকাছি আসতেই উত্তেজনাবশত ছেলেগুলোর মধ্যে একজন কিছুটা ঘাবড়ে গিয়ে তাড়াহুড়ো করে আমার মাথায় লাঠির ছোঁয়াতে গিয়ে একটু জোরেই মেরে বসে। আর মারার পর যখন আমার মাথায় রক্ত দেখে তখন বাকিরাও ঘাবড়ে যায়, যার ফলে ঝামেলা পড়ার ভয়ে আর টাকা ফেরত দেওয়ার ভয়ে তারা ওই অবস্থাতেই আমাকে রাস্তার মাঝে ধাক্কা মেরে দৌড়ে পালায়। আর আমি সত্যি সত্যি গিয়ে তোমার বাবার গাড়ির সামনেই পড়ে যাই। আর যখন আমার জ্ঞান ফিরে তখন নিজেকে হসপিটালে তোমার বাবার সামনে আবিষ্কার করি। তারপর কি হয়েছে সবই তুমি জানো, কিন্তু এই পর্যন্ত সব মিথ্যা হলেও আমার মা বাবা না থাকার বিষয়টা ছিল সত্যি। কারণ আমার বাবা দুজনেই মৃত। বাবা ছিলেন একজন আর্মি অফিসার, যিনি দক্ষিণ আফ্রিকার একটা মিশনে গিয়ে শহীদ হন। আর তারপর আমার মা আমাকে নিয়ে পাড়ি জমায় শুধু লন্ডনে, সেখানে আমার নানার বাড়ি। আসলে আমার মা ছিল একজন ব্রিটিশ, বাবার সাথে তার বাংলাদেশে ঘুরতে এসে দেখা হয়েছিল, আর সেই থেকে প্রেম বিয়ে। তাহলে আপনার মা? মাও গত 6 বছর আগেই লন্ডনে থাকা অবস্থাতেই হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। আর আমিও তারপর লন্ডনে স্টাডি কমপ্লিট করে যাবার পর আঙ্কেল আন্টিদের বারণ সত্ত্বেও দেশের টানে ছুটে এসে লন্ডন ত্যাগ করে। সেহরাবের মিথ্যা অভিনয়গুলোর জন্য এতক্ষণ তার উপর প্রচুর রাগ হলেও এখন তার মা বাবার কথা শুনে খুব খারাপ লাগছে সেহরাবের জন্য আয়নার। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল। মা বাবার জন্য আপনার খুব কষ্ট হয় তাই না? সেহরাব ভেজা চোখে মাথা নাড়িয়ে বলল। তা তো হবেই, মা বাবা সারা পৃথিবীটা যে বড্ড অচেনা লাগে। যেদিকে তাকাই মনে হয় এই পৃথিবীতে আমার জন্য বুঝি কেউ নেই, সবাইকে কেমন যেন অচেনা অচেনা লাগে, মাথার উপর কোনো ছায়া নেই তো। আয়না চোখের পানি ছেড়ে দিল সেহরাবের কথায়। ভেজা চোখে সেহরাবের দিকে তাকিয়ে ধরা গলায় বলল। আমাকেও অচেনা লাগছে। এখন লাগে না, তবে কিছুদিন আগে লাগতো, কারণ তখন তুমি নিজেকে তেমন ভাবে প্রেজেন্ট করতে আমার সামনে। আই এম সরি সোহরাব, সরি শাহবাজ। সেহরাব জিজ্ঞাসু চোখে আয়নার দিকে তাকিয়ে থেকে ফিক করে হেসে দিয়ে বলল। ইটস ওকে শেহরাব, আমারই নাম। আমার পুরো নাম শাহবাজ সোহরাব আরবি। তবে সোহরাব নামটা সব জায়গায় ইউজ করি না, তাই বেশিরভাগ মানুষই আমাকে শাহবাজ আরবি নামেই জানে। ও, কিন্তু আমি এর জন্য সরি বলিনি। আমি সরি বলেছি কারণ এতদিন আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু একবারও ভাবিনি আপনার কতটা কষ্ট হচ্ছে। আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই জেনেও আপনার সাথে ঠিক মতো কথা বলিনি আমি। যখনই আপনি আমার সাথে একটু কথা বলতে আসতেন তখনই মুখ ঘুরিয়ে চলে গেছি আমি। একবারও ভাবিনি এই একা জীবনে মা বাবা আত্মীয় স্বজন ছাড়া সারাক্ষণ একা থাকতে কতটা কষ্ট হয় আপনার। আর আমি তো থেকেও না থাকার মতোই ছিলাম। কখনো আপনার একাকিত্ব, আপনার অসহায়ত্ব, কষ্টগুলো বুঝতেই চাইনি। সব সময় শুধু অবহেলাই করে গিয়েছি আপনাকে। প্লিজ আমায় ক্ষমা করে দিন সোহরাব। সেহরাব সাথে সাথে আয়নাকে বুকে টেনে নিয়ে দুহাতে জড়িয়ে ধরে বলল। এই পাগলি, কাঁদছো কেন তুমি? এখানে তো তোমার কোনো দোষ ছিল না, কারণ তুমি তো তখন আমি ভালোবাসতে না। আর আমাকে বিয়েও বাধ্য হয়েই করেছিলে তুমি। তোমার জায়গায় আমি হলে হয়তো সেটাই করতাম।
যেটা তুমি করছো। তবে আমি এখন খুব হ্যাপি জানো, কারণ আমি তোমাকে যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই পেয়েছি। তুমি নিজের অজান্তেই এই সাধারণ সোহরাবের প্রেমে পড়ে গেছো। হয়তো অনেক আগেই ভালোবেসে ফেলেছিলে আমায়, কিন্তু সেটা বুঝতে একটু লেট করে ফেলেছো। আর যদি আপনার চাওয়া পূরণ না হতো, যদি আমি এই সাধারণ সোহরাবকে ভালোবাসতে না পারতাম, কি করতেন তখন? ছেড়ে দিতেন আমায়? সেহরাব আয়নার ঠোঁটের উপর একটা আঙুল দিয়ে বলল, শ্, এমন কথা বলবে না কখনো। নিজেকে ছেড়ে দিলেও তোমাকে ছাড়া আমার পক্ষে সম্ভব না। তাই তো যখন তুমি বলেছিলে আমার থেকে দূরে সরে যাবে, তখন সেটা সহ্য করতে না পেরেই বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে। ভেবেছিলাম অনেক দূরে কোথাও চলে যাব, যেখান থেকে আর কখনো ফিরবো না, তোমার সামনে কখনো দাঁড়াবো না, আর তোমার কষ্টের কিংবা বিরক্তির কারণ হব না। সবকিছু ছেড়ে ছুড়ে চলে যাব কোনো দূর অজানায়, অজানা গন্তব্যে, যেটা হতে পারে মৃত্যু কিংবা তোমার অবহেলা। আর স্মৃতিগুলো বুকে আগলে রেখে এক নিঃসঙ্গ প্রতীকের মতো পথ চলা। আয়না চোখের পানি ফেলতে ফেলতে সেহরাবের দিকে তাকিয়ে বলল, আই এম সরি, খুব কষ্ট দিয়েছি আমি আপনায়। কিন্তু আপনিও ওই রকম মিথ্যে কাহিনী আর পরিচয় বানিয়ে অভিনয় করে একদমই ঠিক করেননি। আমি জানি সেটা ঠিক হয়নি, আমি যেটা করেছি সেটা ছিল অন্যায়, কিন্তু এর পিছনে কোনো খারাপ উদ্দেশ্যও তো ছিল না, তাই না? সত্যিকারের ভালোবাসা পরীক্ষা করার জন্যই আমি এমনটা করেছিলাম। নয়তো আমার আসল পরিচয় দিলে তোমাকে আরো অনেক আগেই আরো সহজেই পেয়ে যেতাম, তাই না? তবু আই এম সরি, কারণ মিথ্যা তো মিথ্যাই, সেটা ভালো কাজের জন্য হলেও মিথ্যা, আর খারাপ কাজের জন্য হলেও মিথ্যা। কথাটাই সবসময় মনে রাখবেন, এখন থেকে আর কোনো মিথ্যে নয়। দেখলেন তো, একটা মিথ্যের জন্য কত কিছু ঘটে গেল। অথচ এত সব প্রবলেম তো হতোই না যদি আপনি নিজের সত্য পরিচয়ে আসতেন। আর কেউ যদি আপনাকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসে, তাহলে সে আপনার যে কোনো পরিস্থিতিতেই আপনাকে ভালোবাসবে, আপনার পাশে থাকবে, কোনো পরিস্থিতিতেই আপনার হাত ছাড়বে না। আপনার বন্ধু যাকে ভালোবেসেছিল, সে আসলে আপনার বন্ধুকে ভালোই বাসেনি কখনো। সেই জন্যই এভাবে ছেড়ে চলে যেতে পেরেছি। একজনকে দেখে বাকি সব মানুষকে তো বিচার করা যায় না, তাই না? সবাই তো এক হয় না, আর সবার ডিমান্ডও বেশি হয় না। কিছু কিছু মানুষের সবচেয়ে বড় ডিমান্ডই হয় ভালোবাসা, যেটা পেলে সে পুরো পৃথিবীটাই পেয়ে যায়। আচ্ছা, আসল কথাই তো জিজ্ঞেসই করা হলো না। আপনাকে যেই ছেলেগুলো মাথায় মেরে রাস্তায় ফেলে দিয়েছিল, তাদের আর কোনো খোঁজ নেননি? সেহরাব মুচকি হেসে বলল, ওদেরকে আমার লোকেরা ধরে পুলিশে দিয়েছিল। তার আগে রামধলাই তো আছেই। আয়না ফিক করে হেসে উঠল। হঠাৎ আয়নার কিছু একটা মনে হতেই মুখের রাগী ভাব ফুটিয়ে তুলে বলল সে, আরেকটা কথা বলুন তো, আপনি তো বললেন আপনি প্ল্যান করেই আমাকে বিয়ে করবেন বলে বাবার অফিসে চাকরি নিয়েছিলেন। তার মানে কি আপনি জানতেন যে আমি আপনাকে বিয়ে করতে চাইছিলাম না? আপনি কি তাহলে সেই দিন রাতেও আমাকে মিথ্যে বলেছিলেন যে আপনি এই ব্যাপারে কিছু জানতেন না? সেহরাব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি সত্যিই জানতাম না যে তুমি আমাকে বিয়ে করতে চাও না। আমি তোমার বাবার অফিসে চাকরি করি বলে। আসলে আমি তোমার বাবাকে প্রথম থেকেই খুব বিশ্বাস আর ভরসা করতে শুরু করি, আর সৎ চিন্তাধারা আর উদার মনোভাবের জন্য। তাই তিনি যখন বলেছিলেন তোমার এই বিয়েতে কোনো আপত্তি নেই, তখন আমি ওনার কথাটাই বিশ্বাস করে নিয়েছিলাম, আর ভীষণ খুশিও হয়েছিলাম। যদিও তিনি সেদিন মিথ্যা কথাই বলেছেন, কিন্তু সেটারও হয়তো আমার মতোই কোনো ভালো উদ্দেশ্য ছিল। হয়তো তিনি তোমাকে একজন সৎ পাত্রের হাতে তুলে দেওয়ার জন্য এমন একটা মিথ্যা বলেছিলেন। তবে আমি কিন্তু সেটা সত্যি ভেবে তোমার প্রতি খুব খুশিও হয়েছিলাম। ভেবেছিলাম তুমি হয়তো আমি একটা সাধারণ ঘরের সাধারণ ছেলে জানা সত্ত্বেও মন থেকে আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছো। হয়তো আমি তোমাকে যেমনটা চাইছিলাম তুমি ঠিক তেমনটাই, একদম তোমার বাবার মতোই সরল মনে, যার চাহিদাটা খুব অল্প কিন্তু মনটা খুব বিশাল। আর সেই জন্য আমি ভেবে নিয়েছিলাম বিয়ের পর খুব শীঘ্রই আমি তোমাকে আমার আসল পরিচয়টা জানিয়ে দেবো। কিন্তু বিয়ের রাতে তোমার কথাগুলো শুনে তো আমার সব আশা সেগুড়ে বালি পড়ে গেল। ও, আপনি তাহলে বলতে চাইছেন আমি আমার বাবার মতো ভালো মনের নই? আমার ডিমান্ড খুব বেশি, আর আমি আপনার মনের মতো নই, তাই তো? আরে না না পাগলি, তুমি ঠিক তেমনটাই যেমনটা আমি চেয়েছি। কিন্তু সমস্যাটা ছিল কোথায় জানো তো? তুমি তোমার মন বুঝতে অনেক লেট করে ফেলেছো। নিজের মনকে তুমি বুঝতেই পারোনি, আর গুরুত্বও দাওনি। তুমি গুরুত্ব দিয়েছো তোমার মস্তিষ্ককে। তোমার মস্তিষ্ক তোমাকে যেটা বলেছে তুমি শুধু সেইটাই শুনেছো, আর এই কারণে তুমি ওরকম বিহেভিয়ার করতে যখন। আর তাই হয়তো আমার প্রতি তোমার ভালোবাসাটাও তুমি অনেক দেরিতে উপলব্ধি করতে পেরেছো। তবে দেরিতে হলেও যে তুমি উপলব্ধি করে পেরেছো, তাতে আমি অনেক খুশি। এখন তো আমার সেই রাতের কথা ভাবলেই গা কাটা দিয়ে ওঠে। যদি সেদিনের অ্যাক্সিডেন্টে আমার কিছু হয়ে যেত, তাহলে তো আমার জানাই হতো না তুমি আমায় ভালোবাসো। হুস, এইসব বাজে চিন্তা আর কখনো মাথায় আনবেন না। আর কখনো যদি আমার সাথে কোনো রাগারাগিও হয়, তবু ভুলেও কখনো রাগের মাথায় বাড়ি থেকে
বের হয়ে যাবেন না। আর কার ড্রাইভ তো একদমই করবেন না, মনে থাকবে? থাকবে ম্যাডাম। এবার বলুন, আমার কৃতকর্মের জন্য আমার কি শাস্তি রেডি করেছেন? আয়না মিষ্টি হেসে শেহরাবের নাক টেনে দিয়ে বলল, আপনার শাস্তি হচ্ছে এখন থেকে কোনো মিথ্যে কথা বলা যাবে না, আমার কথা মতো চলতে হবে, আর খুব শীঘ্রই সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে হবে। আর শেহরাব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল। আর কি? আয়না লাজুক হেসে শেহরাবের বুকে মুখ লুকিয়ে বলল, আমাকে একটা ছোট্ট কিউট সোহরাব এনে দিতে হবে। শেহরাব দুষ্টু হেসে বলল। তাহলে চলো এখন ছোট্ট কিউট সোহরা বানার ব্যবস্থা করে। আয়না শেহরাবের বুক থেকে সরে গিয়ে শেহরাবের হাতে একটা চিমটি কেটে দিল। শেহরাব চিমটি খেয়ে আহ বলে চিৎকার দিয়ে উঠল। আয়না ভেঙচি কেটে বলল, ইস, কত সব। আগে সুস্থ হন, তারপর বাকি সব। শেহরাব চিমটি খেয়ে হাত ডলতে ডলতে বলল। তাই বলে চিমটি দেবে? অন্য কিছু তো দিতে পারতে। বলে শেহরাব আয়নাকে একটানে নিজের বুকের উপর নিয়ে ফেলল। দুজনে এভাবে একে অপরের সাথে খুনসুটিতে মেতে উঠল।